জজের চেয়ারে যেখানে রফিক চৌধুরী থাকার কথা, সেখানে উনি দোষী হয়ে কাঠগড়াই আসামি হয়ে দাঁড়িয়ে আছে। এটা ওনার জন্য অনেক লজ্জার একটা বিষয় হয়ে দাঁড়ায়। যদিও উনি যে অপরাধ করেছে তার জন্য ওনাকে এখানে থাকাটাই স্বাভাবিক। ইরা তো তাকিয়ে আছে আকাশের দিকে। চোখ দিয়ে ইরার পানি পড়তে থাকে, কেননা নিজের বাবাকে যে বাঁচাবে সেটাও মুখ ফুটে বলতে পারছে না। তার কারণ, আর ওদের সম্পর্ক জানতে হলে আপনাকে কয়েকটা মাস আগের কাহিনীগুলো জানতে হবে, তাহলে সবটা বুঝতে পারবেন। পূর্বে বাবা, আমি ভার্সিটিতে গেলাম। কিন্তু আজকে তো ভার্সিটি অফ করা। কি বলো? আমি তো জানতাম না। গতকালই তো আমি কোর্টে বলে দিয়েছি আজকে সবকিছু অফ থাকবে। কিন্তু কি কারণে আব্বু? এসব তোকে এখন বলে বোঝাতে পারবো না। আচ্ছা, তৈরি যখন হয়ে গেছি তখন ঘুরে আসি। তাছাড়া আমি তো ওখানে আর একা থাকবো না, বান্ধবীরাও তো থাকবে। ঠিক আছে, তবে একটু সাবধানে থাকবে, কেননা অনেকে তোমার উপরে হামলা করবে। আমার উপরে কেন হামলা করবে? তুমি কি ভুলে গেছো তুমি কার মেয়ে? আমি জর্জ রফিক চৌধুরীর একমাত্র মেয়ে, কিন্তু আমার কেন ক্ষতি করবে লোকেরা? কোর্টে আমাকে অনেক সময় অনেক লোকের বিরুদ্ধে রায় দিতে হয়। অনেক অপরাধী থাকে ওখানে। ওদের লোকেরা তো আমার ক্ষতি করার জন্য সারাক্ষণ পিছনে লেগেই থাকে। এখন এইসবের জন্য আমাকে কষ্ট করতে হবে, তাই তো? কষ্ট না, তোকে শুধু একটু সেফ ভাবে চলতে হবে। আচ্ছা, আমি সাবধানে থাকবো। এ বলে ইরা তো চলে যায়। অন্যদিকে জর্জের বাসায় কাজ করে রহিম ওনার কাছে আসে। স্যার, একটা কথা বলতে চেয়েছি, যদি রাখতেন। কি কথা বলো? স্যার, আমাকে একটু দেশে যেতে হবে। হঠাৎ দেশে কেন? আমার বোনটাকে বিয়ে দেব, ওর জন্য বিভিন্ন জায়গা থেকে ছেলেরা এসে দেখে গেছে, সেজন্য ওর বিয়ে দিয়ে ফিরতে চাই। তা কতদিনের ছুটি লাগবে তোর? এই তো স্যার, 1 মাসের মতো তো লাগবেই। 1 মাস যদি তুই বাইরে থাকিস তাহলে তোর কাজগুলো করবে কে? সে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার একজন পরিচিত ছেলে আছে, ওকে রেখে যাব। আমি যতদিন না আসবো ওই আমার কাজগুলো করবে। আমি ওকে সবটা বুঝিয়ে দেব, কিভাবে কি কি করতে হবে না হবে। সেটাই ভালো হবে। দরকার পড়লে ওকে 2 থেকে 3 দিন রেখে একটু বুঝিয়ে দিয়ে তারপর না হয় যাবি। ঠিক আছে স্যার। রফিক চৌধুরী গাড়ি নিয়ে কোর্টে যেতে থাকে। অন্যদিকে রহিম কাজের কথা বলে বের হয় বাড়ির বাহিরে। বাইরে এসে একটা চায়ের দোকানের পাশে বেঞ্চে বসে পড়ে। আপনি যেমনটা বলেছেন আমি তেমনটাই করেছি, আমার পরিবারের কোনো ক্ষতি হবে না তো? তোর পরিবারের কোনো ক্ষতি করব না। যদি তুই তোর কথা রাখিস তাহলে ওদের কোনো ক্ষতি করব না। তাছাড়া আমাদের মেইন টার্গেট হচ্ছে রফিক চৌধুরী। সেজন্য তোর সাহায্য নেওয়া। কেননা তোকে যদি সরাসরি বলতাম তুই তো রাজি হবি না, সেটা আমরা জানতাম। এটা তো হওয়ারই কথা। এই জন্যই তো এই কাজটা করছি। স্যার, আমার পরিবারের সবাই ঠিক আছে তো? বললাম না, ওদের কিছুই হয়নি। ওরা একদম সুস্থ আছে। তুই শুধু 1 মাস নিজের পরিবারের কাছে থাকবি। 1 মাসের জন্য তোকে 30,000 টাকা দিলাম। এই টাকা দিয়ে তোর 1 মাস আরামে কেটে যাবে। স্যার, এতগুলো টাকা তো আমি কখনো একসাথে হাতেও ধরতে পারিনি। সেজন্য তো দিলাম। তোকে যেভাবে বলেছি তুই শুধু সেভাবে কাজ করবি। চিন্তা করবেন না, আপনারা যেভাবে বলেছেন সেভাবে কাজ করব। আজ তাহলে আমি আসি স্যার। ঠিক আছে, যাও তাহলে। রহিম যাওয়ার পরে আবিরও চলে যায়। এদিকে ইরা তো ভার্সিটিতে এসে ওর বান্ধবীদের সাথে কথা বলতে থাকে। কথা বলতে বলতে কখন যে বিকাল হয়ে গেছে তার কোনো খবর নেই। একটু পরেই আজকে আমাকে উঠতে হবে। এত তাড়াতাড়ি চলে যাবি? কিছুই করার নেই, যেতে তো হবেই। আচ্ছা, পরে কথা বলবো, তোরাও চলে যাস। ওখান থেকে উঠে তাড়াতাড়ি করে বের হয়ে যাবে, তখনই গেটের সামনে এসে ধাক্কা লাগে কারোর বাইকের সাথে। যদিও সময় মতো ব্রেক ধরেছে, তা না হলে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেত। এইদিকে ইরা তো রেগে যায়। এই যে মিস্টার, চোখে কি কম দেখেন? হুম হুম। আপনাকে দেখার পরে তো আমি আর ঠিকমতো অন্য কিছু দেখতেই পাচ্ছি না। ফ্ল্যাট করছেন আমার সাথে? ভেবেছেন একটা সুন্দরী আর কিউট মেয়ে যাচ্ছে, তাকে যদি একটু পটিয়ে নিতে পারি তাহলে তো ক্ষতি হয় না। বাহ, আপনি তো দেখি সবই বুঝেন আর জানেন। তা আমি না হয় চোখে দেখি না, কিন্তু আপনি কি এত বড় বাইক চোখে দেখেননি? আমি একটু তাড়াহুড়োতে ছিলাম, সেই জন্য খেয়াল করিনি। তা আপনি নিজেও তো হেলমেট পরে আছেন। বাইক চালানোর সময় হেলমেট পরতে হয়, তা কি জানেন না? সবই জানি আমি, এত কালো হেলমেট, সেই জন্য রাস্তা মনে হয় ঠিকমতো দেখতেই পাচ্ছেন না। হেলমেট খুলে কথা বলেন।
সরি, আমি যাকে তাকে আমার মুখ দেখাই না। কি এত বড় অপমান! আপনি তো মানুষটা আজব। মেয়ে হয়ে একটা ছেলের মুখ দেখার জন্য পাগল হয়ে গেলেন। মুখটা এই জন্য দেখতে চেয়েছি যেন কখনো রাস্তায় দেখলে তোকে আমার গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করতে পারি। আমাকে অ্যাক্সিডেন্ট করে জেলে কেন যেতে চান? আমার বাবা একজন জজ, উনি থাকতে আমাকে পুলিশ জেলে নিবে? তা কিভাবে ভাবলেন? ও তাই নাকি? তাহলে বাবার কর্মের জন্য মানুষদের এভাবে শায়েস্তা করেন? তোমাদের মতো কিছু কিছু ছেলেকে তো শায়েস্তা করতেই হয়। চলি তাহলে, প্রতিদিন তো দেখা হবেই। তাহলে এখন আর ঝগড়া করে কি লাভ? কথাটা বলে ভার্সিটিতে ঢুকে যায় আকাশ। এদিকে ইরা রেগে গাড়িতে এসে বসে, গাড়ি ড্রাইভ করতে থাকে, সাথে ভাবতে থাকে। প্রতিদিন দেখা হবে মানে? আমি তো ভার্সিটিতে প্রতিদিন আসিও না, তাহলে আমার সাথে দেখা হবে কি করে ওর? তবে ছেলেটা অনেক জোশ ছিল, শুধু মুখটা দেখতে পারলে আরো ভালো হতো। কথাগুলো বলতে বলতে চলে আসে ওর বাসায়। 2 দিন পরে রহিম বের হয়ে একটা ছেলেকে নিয়ে জজের বাসায় ঢুকে। রহিম তো রফিক চৌধুরীকে ডাকতে ভিতরে চলে যায়। যখন রহিমের সাথে থাকা ছেলেটি দরজা দিয়ে ভেতরে ঢুকবে, তখনই ইরার সাথে একটা ধাক্কা খায়। ইরা পড়ে যেতে থাকে। সে সময় হাত দিয়ে ধরে ইরাকে টেনে তোলে। এতে ইরা ওই ছেলেটির বুকে এসে পড়ে। ছেলেটি তো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইরা তো রেগে একাকার, সেদিকে কোনো খেয়াল নেই ছেলেটি। এদিকে ইরা দূরে সরিয়ে দেয় ধাক্কা দিয়ে। ধাক্কা দেওয়ার পরে কিছু বলতে যাবে, তখনই ওখানে রফিক চৌধুরী আর রহিম চলে আসে। স্যার, ওর কথাই আপনাকে বলেছি, ও অনেক ভদ্র। কথায় কাজে কোনো অমিল পাবেন না। যেভাবে যেভাবে বলবেন ঠিক সেভাবে সেভাবে কাজ করে যাবে। তাহলে 2 থেকে 3 দিন তোর সাথে রেখে ওকে কাজগুলো বুঝিয়ে দে, কিভাবে কি কি করতে হবে। আমি কোর্টে গেলাম। রফিক চৌধুরী কথা শেষ করে বের হতে যাবে, তখনই ইরা ওনাকে প্রশ্ন করে। আব্বু, এই ছেলেটা কে? রহিম, এই ছেলেটা কে? এখানে কাজ করবে মানে? ইরা, তোকে তো বলাই হয়নি। রহিমের বোনের বিয়ের জন্য ছেলেরা দেখতে আসতেছে, সেজন্য ও গ্রামে যাবে, যেন ছেলেদের সম্পর্কে খোঁজ খবর নিয়ে বোনের বিয়ে দিতে পারে। তাছাড়া রহিম বিয়ের দিন তারিখ ঠিক হলে জানিয়ে দিও, আমি বিয়ের খরচের জন্য টাকা পাঠিয়ে দেব। তাহলে তো আমার অনেক উপকার হয় স্যার। আব্বু, তাই বলে তুমি একটা অচেনা ছেলেকে এই বাসায় রাখবে? তাছাড়া তোমার কোনো দিক দিয়ে এই ছেলেকে চাকর মনে হয়? কেন রে? ওর পোশাক দেখে তো তেমনই বুঝায়। পোশাক তো ঠিক আছে, কিন্তু ওর বডি আর মাসেল দেখো, দেখে মনে হচ্ছে প্রতিদিন জিম করে। না না ম্যাডাম, আপনি কিন্তু ভুল করতেছেন। আমি গ্রামে মাটি কাটা ইটের ভাটায় কাজ করেছি, সেজন্য মাটি আর ইট হাত দিলে তুলতুলে বডি এরকম হয়ে গেল। বাহ, ছেলেরা লক্ষ টাকা দিয়ে ও বডি বানাতে পারে না, আর তুই এই কাজগুলো করে বডি বানিয়ে নিয়েছিস? কে কখন কিভাবে কি হয়ে যায় তা তো আমরা বলতে পারি না। কথা তো ভালোই বলতে পারিস, এবার কাজগুলো বুঝে নিয়ে করা শুরু কর। ম্যাডাম, আমি ওকে বুঝিয়ে দেব। এদিকে রহিম আকাশকে বুঝিয়ে দিতে থাকে কখন কোনো কাজ করতে হবে। সবটা 2 দিন রেখে বুঝিয়ে দেয়। পরের দিন রহিম যাওয়ার সময়ে। তাহলে যেভাবে বলেছি সেভাবে কাজ করিও। কোনো চিন্তা করবেন না, সব কাজ একদম ভালোভাবেই করব। চলি তাহলে। রহিম তো বাকিদের থেকে বিদায় নিয়ে চলে যায়। এদিকে পরের দিন সকাল 7টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাজারে আসে। বাজার শেষ করে বাসে ফিরে আসে 8টায়। এই নিন বাজার। আচ্ছা, তুমি তাহলে নাস্তা করো, বাকি কাজগুলো আস্তে আস্তে করতে থাকো। আমি কি উপরে বসে খাবো নাকি নাস্তা আমার রুমে নিয়ে খাবো? ওখানেই খাও, সমস্যা নেই। ইরার মায়ের কথায় ড্রয়িং রুমে টেবিলে বসে নাস্তা করতে থাকে, তারপর টুকটাক কাজ করতে থাকে। এদিকে 9টা বাজে। ইরা ঘুম থেকে উঠে গোসলে চলে যায়, তবে পানি ঠান্ডা ছিল, সেজন্য ওর মাকে গরম পানি করতে বলে। উনি তা শোনার পরে। তোর ওয়াশরুমে হিটার চালু করলেই তো পারিস। তুমি গরম পানি করে ওই নতুন ছেলেটাকে দিয়ে পাঠিয়ে দাও। ঠিক আছে, দিচ্ছি। 15 মিনিট পর ইরার মা আকাশকে ডেকে পাঠায়, তারপর গরম পানি ওর কাছে দেয়। এইগুলো ইরা রুমে দিয়ে আসো। রহিম ভাই তো এই পানি নিয়ে যাওয়ার ব্যাপারে কিছু বলেনি, আর উনি তো নিয়েও যেত না। আসলে সবেমাত্র শীতকাল গেল, কিন্তু শীতকালেও হিটার ব্যবহার করে গোসল করতো, কিন্তু আজকে কেন জানি পানি গরম করতে বললো, সেজন্যই তোমাকে নিয়ে যেতে বলেছি।
আসলে আমার হাতে কাজ, নয়তো আমিই যেতাম। আচ্ছা দিন, আমি নিয়ে যাচ্ছি। বালতিটি নিয়ে ইরার রুমে আসে, কিন্তু রুমে কাউকে দেখতে পায়নি। এজন্য ওয়াশরুমের দরজা খোলা, সেজন্য পানি নিয়ে ওয়াশরুমের ভিতর ঢুকে যায়। এদিকে ইরা ভিতরে ছিল। আকাশকে দেখে চিৎকার করে ওঠে। তখনই আকাশ ইরার মুখ চেপে ধরে। এত জোরে জোরে চিৎকার করছেন কেন? ইরা তো হাত সরানোর জন্য একটু ঝাপটাঝাপটি করে, তখনই হয়ে যায় সর্বনাশ। ইরা ইশায় হাত সরাতে বলে, তখনই হাতটা সরিয়ে নেয়। এবার ইরার দিকে তাকিয়ে আকাশ নিজেই ওর চোখে হাত দিয়ে দেয়। বিশ্বাস করুন, আমি কিছু দেখিনি। এই বলে দৌড়ে বেরিয়ে পড়ে। সে সময় ইরাও নিজেকে ঢেকে নেয়। তারপর কিছু না বলে গোসল করে রেডি হয়ে নাস্তা করার জন্য নিচে নামে। তখনই আবার আকাশ ইরার সামনে নাস্তা এনে দেয়। ম্যাডাম, নাস্তা করুন। তুই আবারও আমার সামনে? বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে করিনি। তুই ইচ্ছে করেই ভিতরে এসেছিস। দরজা তো খোলা ছিল। তাছাড়া কেউ দরজা খোলা রেখে ওভাবে কি? চুপ কর, আমারই ভুল হয়েছে। ফার্স্ট টাইম আমি কাউকে দিয়ে পানি আনিয়েছি, আর প্রথমবারই আমার। তবে বিশ্বাস করুন, আমি কাউকে আপনার তিলের ব্যাপারে বলবো না। মার খাবি কিন্তু এখন। আচ্ছা, আমি চুপ হয়ে গেলাম। আমার চোখের সামনে তুই আসবি না। তোকে দেখলেই আমার এখন মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করে। আমি তো কিছুই করিনি। সব সময় করতে হয় না, দেখলেই হয়ে যায়। তোর সামনে আসতেও এখন আমাকে লজ্জায় পড়তে হচ্ছে। আচ্ছা, আমি মুখটা ঢেকে রাখবো, তাহলে কি চলবে? এখন যা আমার সামনে থেকে। আকাশ তো মিটিমিটি করে হেসে চলে আসে ওখান থেকে। আকাশের মনে হাসি দেখে তো ইরা অনেক বেশি রেগে যায়। এদিকে ওখান থেকে চলে আসে রফিক চৌধুরী রুমের পাশে। ওখানে এসে শুনতে থাকে উনি কি বলে বা করে। এদিকে রফিক চৌধুরী, তোমাদের যেভাবে বলবো সেভাবেই কাজটা করবে। চিন্তা করবেন না স্যার, হয়ে যাবে সব কিছু। তা আমি যা চেয়েছি তা কখন পাবো? আপনি যে অ্যাকাউন্ট দিয়েছেন সেই অ্যাকাউন্টে টাকা তো পাঠিয়ে দিয়েছি, আপনি একটু চেক করে দেখবেন। করতেছি। তবে যেভাবে বলেছি সেভাবে কিন্তু সাক্ষীগুলো সাজাবে তুমি। কোনো চিন্তা করবেন না, সেভাবেই সবটা করে রাখবো। ঠিক আছে, আমি একটু পরে আসবো, তখন দেখে নিব বাকিটা। এদিকে আকাশ ওনার কথাগুলো শুনে তারপর ওর রুমে এসে কাউকে কল করে। আকাশ বলো, কোনো খবর পেয়েছো? আজকে কি কোর্টে কোনো কেস আছে? কেস বলতে একটা রেপ কেসের মামলায় শুনানি হবে, কিন্তু কেন বলো তো? এখানে রফিক চৌধুরী তো টাকা খেয়ে রায় তো ছেলের পক্ষে দিবে। কি বলো? এখন তাহলে উপায়? ওই ছেলের পক্ষে কে কে সাক্ষী দিবে তাদের খোঁজ নিয়ে ওদের আটকে রাখেন। তাহলে সাক্ষী না থাকলে ছেলেটাকে আর বাঁচাতে পারবে না। আচ্ছা, আমি ব্যবস্থা করতেছি। এদিকে এনারা তো ব্যবস্থা করতে থাকে। অন্যদিকে আকাশ এবার বসে আছে ওর রুমে। তখন একটা পুলিশ এসে এই, স্যার তোকে ডাকছে। ওনাকে বলেন আমি আসতেছি। পুলিশ অফিসার এভাবে বলাতে আকাশ তো একটু ভয়ে আছে, কেননা উনি কিছু বুঝে গেল কিনা এভাবেই ভয়ে আছে। একটু পরে রুমে আসা মাত্রই, আকাশ, একটু আগে তুমি কোথায় ছিলে? একটু আগে বলতে কতক্ষণ আগে? এই তো 30 মিনিট আগে। আমি তো এখন ছোট ম্যামকে নাস্তা দিচ্ছিলাম। ওনাকে নাস্তা দিয়ে তারপর আমি রুমে এসেছি। কিছু হয়েছে কি? ইরা এরকম মন মারা হয়ে আছে কেন? তুমি ওকে কিছু বলেছো কি? বিশ্বাস করুন স্যার, আমি কিছুই বলিনি। হয়তো উনি অন্য কারণে মনমরা হয়ে আছে। আমার জুতো জোড়া মুছে দে, আমি বের হব। এক্ষুনি দিচ্ছি। জুতা পরিষ্কার করে দিলে রফিক চৌধুরী বেরিয়ে কোর্টে চলে আসে। কিছুক্ষণ পরে কোর্টের কার্যক্রম শুরু হতে থাকে। এদিকে ছেলেটার পক্ষে যতগুলো সাক্ষী ছিল কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেজন্য সাক্ষী কোথায় আপনাদের? আমার সাক্ষী তো চলে আসার কথা, কিন্তু তাও কেন যে আসছে না? তাহলে এই কেস আজকের জন্য বন্ধ করা হলো। স্যার, এটা কিভাবে সম্ভব? কেন সম্ভব না? এই কেস এমনিতেই 10 দিন ধরে চলতেছে। ওনার কাছে কোনো সাক্ষী নেই। উনি বারবার কেস ঘুরিয়ে নিয়ে ছেলেটাকে বাঁচাতে চাইছে। জজ সাহেব, আপনার মুখের উপরে কথা বলার সাহস পায় কি করে? আপনি চুপ করুন, এখানে আপনার কথা বলার কোনো অনুমতি নেই। তাছাড়া আপনার ছেলে একটা মেয়েকে নষ্ট করেছে, শাস্তি তো ওকে পেতেই হবে। তাছাড়া জজ সাহেব, আমার সব সাক্ষী তো আপনি দেখলেন। যদি ওনার কাছে সাক্ষী থাকতো তাহলে তো আরও আগে চলে আসার কথা। হয়তো ওনারা কোনো বিপদে বা জ্যামে আটকে গেছে। আমি আরও একটা দিন সময় চেয়ে নিচ্ছি আপনার কাছে। এই কেসের শুনানি কাল জানানো হবে। স্যার, আপনি কিন্তু ওদের পক্ষ হয়ে কেস এভাবে তারিখ ঘোরাতে পারেন না।
তুমি জানো তুমি কাকে কি বলছো? আমি জানি আমি কাকে কি বলছি, আর আপনিও জানেন এই কেসের শুনানি এভাবে সাক্ষীর কারণে ঝুলিয়ে রাখতে পারেন না। তাছাড়া এই কেসের 90% আমার দিকে, বাকি 10% নের জন্য এমনটা আপনি পারেন না করতে। ওনার কথা শুনে এবার বাকি উকিলরাও জোর গলায় কথা বলা শুরু করে। এবার রফিক চৌধুরী তো মুশকিলে পড়ে যায়, কেননা যদি এখন উনি কোনো অ্যাকশন না নেয় তাহলে সবাই অনেক কিছু বুঝে যাবে। সেজন্য উনি চেয়ারে বসে রায় দিয়ে দেয়। রিয়াজ চৌধুরী ছেলেকে দোষী মেনে 5 বছরের কারাদণ্ড প্রমাণ করা হলো। এবার রিয়াজের ছেলে তো এবার কেঁদেই দেবে। এদিকে বাকি উকিলরাও খুশি হয়, তবে রফিক চৌধুরী রিয়াজের মুখের দিকে তাকিয়ে কিছুটা নার্ভাস হয়ে আছে। এই দিক দিয়ে সব কার্যক্রম আবার আগের মতো হয়ে যায়। বিকেলবেলা রিয়াজ রফিক চৌধুরীর রুমে আসে। আপনাকে আমি এতগুলো টাকা কি এমনি এমনি দিলাম? আপনি কি জানেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? টাকা নেওয়ার সময় কি মনে ছিল না এই কথাটা? সাক্ষী আনার কথা ছিল আপনার। আমি সাক্ষীর কথা শোনার পরে আপনার পক্ষে রায় দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি কি করলেন বলেন? সাক্ষী নিয়ে আসতে পারলেন না। আমি একটা দিন সময় বাড়াতে চেয়েছি, কিন্তু বাকি উকিলের জন্য তো সেটাও পারিনি। কিন্তু সাক্ষীগুলো গেল কোথায়? আপনার উকিলের সাথে কথা বলুন, উনি হয়তো কিছু একটা জানবে। উকিল তো কিছুই জানে না বলছে। সে তো সাক্ষীও ঠিক করলো। তার উপর আমি নিজে কথা বলেছি তাদের সাথে, ওদের আজকে কোর্টে আসার কথা, কিন্তু ওরা কেন আসলো না সেটাই তো আমি বুঝতে পারছি না। ওদের কল করুন। নাম্বার তো উকিলের কাছে। তাহলে আপনারাই নিজেদের মধ্যে কথা বলে দেখুন। দেখুন, আমি তো এমনিতে আর কম করিনি, কিন্তু এখন আপনাদের সাক্ষীর কারণে এরকম হয়ে থাকলে আমার তো কোনো কিছু করার নেই। এখন আপনি আসতে পারেন, নয়তো এখন যদি কেউ আপনাদের একসাথে দেখে ফেলে তাহলে কিন্তু আমি প্রায় শেষ হয়ে যাওয়ার মতো অবস্থায় হয়ে যাব। ঠিক আছে, আমি খোঁজ নিচ্ছি। অন্যদিকে আপনারা তো জানেন সাক্ষীগুলো কোথায় আছে। আসলে ওদের একটা জায়গায় রাখা হয়েছে। তারপরে আবিরকে কল দিয়ে, আবির, ওদের এবার ছেড়ে দাও। শিওর ছেড়ে দেবো। ছেড়ে দাও। ঠিক আছে স্যার, ছেড়ে দিচ্ছি। স্যারের সাথে কথা বলে ছেড়ে দেয় ওদের গাড়ি থেকে নামিয়ে দেয়। এরপর ওরা উকিলের কাছে কল দিয়ে সব ঘটনা বলতে থাকে। উকিল তারপর রিয়াজকে জানায়, আর রিয়াজ জানায় রফিক চৌধুরীকে। উনি ব্যাপারটা জানার পরে, ওদের কেউ কেন কিডন্যাপ করবে? ওরা যে সাক্ষী দিবে সেজন্য। কিন্তু ওরা যে সাক্ষী দিবে তা ওরা কিভাবে জানলো? ওরা যে সাক্ষী দিবে তা কিন্তু খাতায় রেজিস্টার করা থাকে, সাথে ওদের নাম আর ঠিকানা। তাহলে কি ওখান থেকে কোনোভাবে কিছু হয়েছে? তেমনই হবে। আচ্ছা, আমি খোঁজ লাগাচ্ছি। এখন হয়তো অনেকেই বলবেন রফিক চৌধুরী আসলে কি চাচ্ছে, কি হতে চলেছে তা আপনারা কেউ বুঝতে পারছেন না। তবে আপনাদের বোঝার সুবিধার্থে একটা কথা বলি, রফিক চৌধুরী একজন জজ। এর বাইরে অনেক দুর্নীতি করে। টাকার জন্য উনি কেসের রায়ও পাল্টে দেয়। এটাই ওনার মূল পেশা। উনি সবটা গুছিয়ে চলে আসে বাসায়। এদিকে ওনার মন খারাপ দেখে, বাবা, তোমার মন খারাপ কেন? আর বলছি না, করতে যাই একরকম আর হয়ে যায় আরেক রকম। তা তোর মা কোথায়? মা তো একটু বাহিরে গেছে। তাহলে আকাশকে ডেকে দে একটু। ওহ, তো মায়ের সাথে বাহিরে গেছে। কি লাগবে বলো, আমি এনে দিচ্ছি। ব্যাগটা আমার রুমে রেখে আয়, আর নাস্তা খেতে দাও আমাকে। আগে তোমাকে নাস্তা দেই, তুমি নাস্তা খেতে খেতে আমি ব্যাগ রেখে আসবো। ঠিক আছে। এদিকে ইরার মা কিছু বাজার করতে থাকে, মানে মশলার আইটেম। কেননা উনি রান্না তো করে, সেই জন্য মশলার জিনিসগুলো নিজের হাতে উনি করে থাকে। আকাশ, এইগুলো নাও, আর আমার সাথে চলো বাসায়। আমার হাতে দিন এইগুলো। ওনারা গাড়িতে এসে বসে। আকাশও গাড়ি ড্রাইভ করতে থাকে। তখনই, ম্যাডাম, একটা কথা বলবো কি? কি কথা বলো? আপনার স্বামী এরকম কেন? এরকম মানে কিরকম? আমি কিছু জায়গায় শুনেছি উনি নাকি ঘুষ খায় লোকের থেকে। আমি তো এই ব্যাপারে কোনো কিছুই জানি না। তা তুই কার থেকে শুনেছিস? যখন আমি বাজার করতে যাই তখন অনেকেই বলে। কি বলো? এই যে জজের বাড়িতে এত দামি দামি জিনিস নেই, এতগুলো টাকা আসে কিভাবে, কে দেয়? ঘুষ না খেলে নাকি এতগুলো টাকা রোজগার করা যায় না, এইসব বলে আর কি। কি বলিস? রহিম তো কখনো কিছু বলেনি আমাকে এই নিয়ে। হয়তো উনি ভয়ে বলেনি, ভেবেছে যদি আপনাকে বলে আপনি কি না কি ভাববেন, হয়তো এই ভেবে বলেনি। তাহলে তোর মনে হয় অনেক সাহস? এখন যদি আমি আমার হাজবেন্ডকে এই সব কথা বলে দেই? ম্যাডাম, আমার চাকরিটা এভাবে খেয়ে দিবেন না। আমাকে লোকে যা বলল আমি তো আপনাকে সেগুলোই বলেছি। তাছাড়া আপনি চাইলে তো
স্যার সত্যি সত্যি ঘুষ খায় কি না তা তো দেখতে পারেন। তোর কথায় আমি আমার হাজবেন্ডকে সন্দেহ করবো নাকি? সন্দেহ করতে তো বলিনি, শুধু একটু যাচাই করে দেখবেন। যাচাই করে যদি কোনো কিছু পাই তখন? তখন যারা আমাকে এই কথাগুলো বলেছে তাদের আমি একটা শিক্ষা দিতে পারবো, কারণ ওরা যখন বলেছে তখন আগে এই দিকটা থেকে শিওর হয়ে নেই, তারপর ওদের মজা বোঝাবো। বাহ, তুই তো অনেক বুদ্ধিমান ছেলে দেখতেছি। আমি যে কি তা আপনারা এখনো কেউই জানেন না। যখন জানবেন তখন কিভাবে আপনাদের চোখের পানি মুছে দিব তাই ভাবছি। মনে মনে। কিছু বললি? বাসায় চলে এসেছি। এরপর ওনারা দুজনে নেমে যে যার মতো করে চলে যায়। অন্যদিকে আকাশ ওর কাজে লেগে পড়ে। পরের দিন সকালবেলায় আকাশ, কিছু কি জানতে পেরেছো? আমি এটা শিওর উনি দুর্নীতি করে, কিন্তু সে টাকাগুলো ওনার ব্যাংক অ্যাকাউন্টে আছে নাকি অন্য কোনো অ্যাকাউন্টে রাখে সেটা বলা মুশকিল। তা ওনার বউ আর মেয়ের অ্যাকাউন্ট চেক করো। ওনার বউয়ের অ্যাকাউন্ট 4 থেকে 5 লাখের মতো আছে, আর ওনার মেয়ের একটা ডেবিট কার্ড আছে যেটা তাও প্রতি মাসে 20,000 টাকা খরচ করতে পারবে। কিন্তু রফিক চৌধুরী থেকে ওনার অ্যাকাউন্টে কিভাবে নিব? আমাকে কয়েকটা দিন সময় পেলেই সবটা জানাতে পারবো। ঠিক আছে ভাই। পরের দিন আকাশ ছাদে উঠে সকালবেলা, তখন ওখানে ইরাকে দেখতে পায় তা ব্যায়াম করতেছে। এই প্রথম ইরাকে এরকম ড্রেসে দেখতে পেল। এদিকে ইরা আকাশকে দেখে। ওই, তুই কি কখনো ভালো হবি না? আমি আবার কি করেছি? আমার দিকে এরকম ভাবে তাকিয়ে আছিস কেন? হুম হুম, মনে হচ্ছে জীবনে প্রথম কোনো মেয়েকে দেখছিস। আপনাকে তো সব রকম ভাবেই দেখেছি, আজকে এরকম ভাবেও দেখে নিলাম। শালা লুচ্চু কোথাকার! আমাকে লুচু বলার আগে গেট আটকে রাখতে পারেন না? আমি ছাড়া সকালবেলায় ছাদে কারো আসার কোনো নিয়ম নেই। তাছাড়া আমার জন্য এখানে আলাদা করে রুম করা হয়েছে, যেন ব্যায়াম করার সময় আশেপাশে কোনো ছেলে ছাদ থেকে তাকে না দেখতে পারে। কিন্তু তুই তো... দেখুন, আমি যতবার আপনাকে উল্টোপাল্টা ভাবে দেখেছি সবটাই আপনার গাফিলতির কারণে। তোকে আমি বাসার থেকেই বের করে দিব। তাহলে আমিও সবাইকে বলে দিব। কি বলবি? ওই যে তিলগুলোর কথা। আর এখন ওই চুপ কর শয়তান! যদি আর একবার এই কথাটা মুখ দিয়ে বের করেছিস তাহলে জানে মেরে দিব। তাহলে আমাকেও বাসা থেকে বের করে দেওয়ার কথাটা মুখেও আনবেন না। আমি যদি আপনাকে এভাবে দেখি সমস্যা আর কি হয়? কিছু মাস পরেই তো এমনিতেও অভ্যস্ত হয়ে যাব। এখন থেকে প্র্যাকটিস করে নেই। মানে কি বলতে চাইছিস তুই? কিছু না, গেলাম আমি। ওখান থেকে নিচে নামে। এদিকে রফিক চৌধুরী গেল গোসলে। ওনার স্ত্রী রান্না করে। যে সময় আকাশ রুমে ঢুকে ওনার মোবাইল চেক করে, তারপর কিছু মেসেজের ছবি তুলে নেয়। তারপর মোবাইলটা ওখানে রেখে বেরিয়ে পড়ে। তারপর ওর সকল স্যারকে ছবিগুলো পাঠিয়ে দেয়। উনি ছবিগুলো দেখে আকাশকে কল দেন। আকাশ, তুমি তো 80% কাজ শেষ করেই দিলে। এতে এতটা খুশি হওয়ার কিছু নেই। এখানে মাত্র 1 কোটি টাকা দেখাচ্ছে। এই টাকার হিসেব উনি যে কোনোভাবেই দিতে পারবে। সেটা কিভাবে? ওনার আত্মীয় অনেক দেশের বাইরে থাকে, বলবে ওনারা টাকা পাঠিয়েছে। আগে ওনার দুর্নীতি আমাদের খুঁজতে হবে, তারপর আমরা এই টাকা নিয়ে প্রশ্ন করতে পারবো। সেজন্য আপাতত অ্যাকাউন্ট নাম্বারটা ডিটেলসে রেখে দিন, সাথে আরও তথ্য জোগাড় করতে থাকুন। তারপর কি করতে হবে তা বলে দিব। ঠিক আছে, আমি তাই করতেছি। তুমিও ওই দিকটা দেখো কি করা যায়। জি স্যার, দেখতেছি। পরের দিন ইরা ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। তখনই তানু কল দেয়। সেই কল আকাশ রিসিভ করে নেয়। ওই কুত্তি, কই তুই? আপনি কে? তার আগে এটা বল তুই কে? ইরার ফোন তোর কাছে কেন? উনি রেডি হয়ে নিচে নাস্তা করতেছে, আমি ওনার ফোন নেওয়ার জন্য এসেছি। ইরার থেকে ফোন দিয়ে বল আমাকে যেন কল করে। ঠিক আছে, বলবো আমি। নিচে নেমে ইরার হাতে ফোন দেয়, সাথে তানুর ব্যাপারে সবটা বলতে থাকে। সবটা শুনে তানুর সাথে কথা বলে বেরিয়ে পড়ে। এইদিকে আকাশ রফিক চৌধুরী কাছে যায়। স্যার, আসবো কি? কি ব্যাপার, তুমি এখানে কেন? স্যার, একটা কথা বলার জন্য এসেছি। কি কথা বলো? স্যার, আমাকে একটু বের হতে হবে। কোথায় যাবে? আমি বাজারে যাব। ঠিক আছে, তা কতক্ষণ লাগবে তোর? 2 থেকে 3 ঘন্টার মতো। অনেক কিছু কিনতে হবে তো, খুচরো জিনিস খুঁজতে হবে। ঠিক আছে, যা তাহলে।
ওখান থেকে বের হয়ে আকাশ ভার্সিটিতে আসে। ওখানে এসে ইরাকে দেখতে পায়, তবে ইরাও আকাশকে দেখতে পায়। তবে ইরা আকাশকে মোটো চিনতে পারছে না, কেননা ওদের বাড়ির আকাশ আর এই আকাশের মধ্যে অনেক পার্থক্য। এ কি, আপনি এখানে কেন? ভার্সিটি কি আপনার বা আপনার বাবার? আমার বাবা বা আমার কেন হতে যাবে? তাহলে আমাকে এখানে আসতে অসুবিধা কি? অসুবিধে নেই, তা হেলমেটটা সরাও তো। হেলমেট কেন সরাবো? আপনার মুখটা দেখার জন্য। আমার মুখে কি এমন আছে যে দেখতে হবে? দেখার অনেক কিছু আছে, সব সময় কালো এইগুলো পরে থাকেন। আপনার কি আর কোনো স্বাদ নেই? কেন, আপনি কি কিনে দিবেন? আপনাকে তো এমনিতেই দেখে ফকির মনে হচ্ছে না, নিজের টাকায় কিনে নেন। তাহলে আর আমার মুখ দেখে আপনাদের কি কাজ? ওই তানু, ব্যাটার হাত ধর। তানু এসে আকাশের পিছন থেকে জড়িয়ে ধরে। এতে আকাশের কিছু অস্বস্তি হতে থাকে। আকাশ জোর দিয়ে সরে যাবে, সেটাও পারছে না, কেননা যদি কিছু করতে যায় তাহলে তানুর শরীরে হাত দিতে হবে। সেজন্য না চাইতেও কিছু করতে পারছে না। ইরা জলদি কর। এই, কি করবেন আমার সাথে? তোমাকে এখন আমরা এখানে যা কিছু করব তার জন্য তুমি তো মুখ দেখাতে পারবে না। প্লিজ আমার সাথে উল্টোপাল্টা কিছু করবেন না। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? ইরা আকাশের মাথা থেকে হেলমেট খুলে নেয়। আকাশের মুখটা দেখে ইরা তো চমকে ওঠে। এ কি, তুই এখানে? তুই কি ওকে চিনিস? ও তো আমার বাসার চাকর। কি বলছিস তুই? ওকে দেখে তো চাকর বলে মনে হচ্ছে না। ঠিকই তো, আমাকে দেখে কোন দিক দিয়ে আপনার চাকর বলে মনে হচ্ছে? আমার এইগুলো 20,000 টাকার উপরে, হেলমেটের দাম 10,000, আর বাইকের কথা বাদই দিলাম। যদি চাকর হতাম তাহলে কি এত কিছু আমার কাছে থাকতো? উনি কিন্তু ঠিকই বলেছে, ওনাকে দেখে তো কোনো দিক দিয়ে চাকর বলে মনে হচ্ছে না। ঠিকই তো। আচ্ছা, আপনার বান্ধবীর মাথায় কোনো গন্ডগোল নেই তো? এই, আপনি কি আমাকে পাগল ভাবতেছেন? আমি তো এতক্ষণ ধরে ভাবিনি, তবে এখন ভাবতে হচ্ছে। আচ্ছা, আমি যে কাজে এসেছি সে কাজে যাই। আপনার এখানে কি কাজ? হুম হুম। এখানে বাদাম বিক্রি করব হেঁটে হেঁটে। আপনি খাবেন? অসহ্য লোক একটা। এ বলে ইরা চলে যায়। এদিকে আকাশ ভার্সিটির পিছনে আসে। ওখানে আবিরের সাথে দেখা হয়। কিরে, আসতে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা তো হয়েছে। কিরকম? রফিক চৌধুরী মেয়ের সাথে আবার ঝামেলা হয়েছে। অল্পের জন্য আমি ধরা খেয়ে যেতাম। ধরা তো খাসনি। না, তা কেন ডেকেছিস? এখানে আজকে রিয়াজ আসবে। রিয়াজ কেন আসবে? খবর তো পেয়েছি। আচ্ছা, তোকে যা বলার তুই তো নিজের চোখেই দেখতে পারবি। কতক্ষণ লাগবে? আমাকে তো ফিরতে হবে। আচ্ছা, তোকে কিছু কথা বলার আছে। কি কথা বল। রফিক চৌধুরীর মেয়েকে তোর কেমন লাগে? ওকে, আমার অনেক ভালো লাগে। ওর বাবাকে শাস্তি দেওয়ার পরে আমি ওনার মেয়েকে বিয়ে করব। তুই কি সিরিয়াস? ওই মেয়ের বাবা এত বড় অপরাধী আর তুই ওনার মেয়েকেই বিয়ে করবি? অপরাধী ওর বাবা, ও না। তাছাড়া ওরা কেউই কিছু জানে না। একজনের অপরাধের জন্য অন্য কাউকে শাস্তি দেওয়া তো সম্ভব না। আচ্ছা, ওরা চলে এসেছে। এদিকে রিয়াজ চলে আসে। এসে ওখানে থাকা কিছু ভার্সিটির ছেলেদের সাথে কথা বলতে থাকে। সব কথা আকাশ আবির দুজনেই শুনে নেয়। রিয়াজ ওনার কথা বলে চলে যায় ওখান থেকে। এইদিকে কিছু কি বুঝতে পারলি? বুঝতে পেরেছি। তবে এই রিয়াজকে এবার একটা শিক্ষা দিতে হবে। কিরকম আর কিভাবে? তুই অফিসে যা, আমিও বাসায় যাই। বেশি লেট হলে আবার সন্দেহ করবে। আমি স্যারকে সবটা বলে দিব। ঠিক আছে, আমি যাই তাহলে। ওরা দুজন দুই দিকে চলে যায়। অন্যদিকে ইরার সাথে আবারও দেখা হয়। এবার ইরা আরো রেগে যায়। তোকে যদি আমার চোখের সামনে দেখি না, তোকে আমি মেরেই ফেলবো। তাহলে এখনই মেরে ফেলেন। এখন কেন মারবো? পরে হয়তো সময় নাও পেতে পারেন। আপনাকে এত কিছু ভাবতে হবে না। ইরা, চল এবার বাসায় যাই। চলো তাহলে। ইরা তো চলে যায়। অন্যদিকে আকাশ হয়ে আরেকজন সব কাজ করে দেয়। আকাশ শুধু নিজের কাজের ছেলের মতো পোশাক পরে নেয়। তারপর সে বাজার নিয়ে বাসায় ঢুকতে যাবে, তখনই ইরা এসে সামনে দাঁড়ায়। ওই, কোথায় ছিলি তুই? কখন কোথায় ছিলাম? 30 মিনিটের আগে। আমার হাতে যে বাজার আছে সেগুলো দেখে কি মনে হচ্ছে না আমি বাজার করে এসেছি? কিন্তু তুই এত তাড়াতাড়ি বাজার করলি কি করে? আমি সেই 2 ঘন্টা ধরে বাজার করতেছি।
সত্যি বলছিস তো? আপনাকে মিথ্যে বলে আমার কি লাভ? লাভ তো আছেই তোর মধ্যে, নয়তো কেমনে কি? আমি তো বুঝতেই পারছি না। এমনিতেই গরমে বাজার করে আমার অবস্থা শেষ, আর আপনি বক বক করে যাচ্ছেন। সরেন তো সামনে থেকে। কি? তুই আমাকে? সামনে থেকে সরবেন, নাকি আমি এটা মুখে ঢুকিয়ে দেব? কি মুখে ঢুকাবি? কথাটা বলে ইরা মুখে একটু হা করে একটা গাজর ইরার মুখে ঢুকিয়ে দেয়। এতে ইরা তো কোনো কথাই বলতে পারছে না। সে সুযোগে আকাশ কেটে পড়ে ওখান থেকে। ইরা তো এবার আরো অনেক রেগে যায়। রেগে তোকে তো আমি দেখে নিব। এদিকে আকাশ বাজারগুলো রেখে ওর রুমে চলে আসে। এসে রেস্ট নিতে নিতে শুয়ে পড়ে। সন্ধ্যার দিকে ইরা আকাশের রুমে এসে ওর মুখে পানি মেরে দেয়। পানি মারলেন কেন? তুই যদি পড়ে পড়ে ঘুমাস তাহলে কাজ কে করবে শুনি? হুম হুম। কাজ তো শুরু হবে আরো পরে। আমার জন্য গরম পানি নিয়ে আসবি রুমে। গোসলের পানি নাকি অন্য কিছুর জন্য পানি লাগবে? অন্য কিছু বলতে? কিছু না, আনতেছি। কিছু মিনিট পরে গরম নিয়ে রুমে আসে। এসে সেগুলো ইরার কাছে দেয়। এবার ইরা সেই পানি নিয়ে এবার এই পানি দিয়ে আমার রুমটা পরিষ্কার কর। এটা তো আমার কাজ না। আমি জানি এটা তোর কাজ না, তাও তোকে এটাই করতে হবে। যদি না করি? তাহলে এই বাসা থেকে বের করে দিব। এই বাসা থেকে বের করে দিলে তো যে কাজে এসেছি সে কাজটা কখনোই করা হবে না। ওই কি ভাবছিস তুই? হুম হুম। কই কিছু না তো, এখনই করে দিচ্ছি। আপনি রুমের বাইরে অপেক্ষা করুন। রুমের মধ্যে থাকা কোনো কিছুতেই হাত তো দূরের কথা, চোখও দিবি না। না দেখতে পেলে পরিষ্কার করব কি করে? 2 মিনিট দাঁড়া, আমি সবটা ঠিক করে নিচ্ছি। 2 মিনিট পরে ইরা ওর জিনিসগুলো ঠিক করে নেয়। তারপর আকাশ গরম পানির সাথে কিছু কেমিক্যাল মিশিয়ে নেয়। তারপর রুমের ফ্লোর থেকে শুরু করে বাকিটা সব পরিষ্কার করতে থাকে। মানে ইরাকে গালি দিতে দিতে মনে মনে বলে, আমি জানি তুই অনেক গালাগালি দিচ্ছিস আমাকে, কিন্তু আমাকে ওইভাবে দেখার শাস্তি তো তোকে পেতেই হবে। কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। এইদিকে রফিক চৌধুরী বাসে আসে। উনি বাসে এসে সোফায় বসে পড়ে। তবে ওনার মুখে রয়েছে অনেক চিন্তার ভাব। তা দেখে আব্বু, কি হয়েছে তোমার? বারবার আমি কেস হেরে যাচ্ছি। ও মা, তুমি কি উকিল নাকি যে কেস হেরে যাবে? ওইগুলো তুই বুঝবি না। কিছু একটা তো ঘটে যাচ্ছে আমার এখানে, নয়তো এরকমটা আগে কখনো হয়নি। কি হয়নি? ও কিছু না, আমি রুমে গেলাম। এইদিকে আকাশ সব কথা শুনে ফেলে। এবার কি করবে না করবে সবটা ভাবতে থাকে। সে কথাগুলো আবার ওর স্যারকে বলে। উনি সবটা শোনার পরে একটা কথা তাহলে বুঝে নাও, তুমি তাহলে যত তাড়াতাড়ি পারো প্রমাণগুলো এক করো, তারপর আমরা একসাথে ব্যবস্থা নিব। ঠিক আছে। 2 দিন পরে রফিক চৌধুরী ওনার কেবিনে বসে আছে। তখনই উনি রিয়াজের সাথে কিছু একটা ডিল করতে থাকে। এদিকে ইরা তানুর সাথে ওর রুমের কথা বলতে থাকে। তখনই তোর জন্য একটা সুখবর আছে। কি রকম? আগে বল, শোনার পরে কোনো রিয়াক্ট করবি না। আচ্ছা বলো, কি করতে হবে? ওই ছেলের নাম্বার তো পেয়েছি। কোন ছেলে? ভার্সিটিতে ওই ছেলেটার। তুই কি করে নিলি এইগুলো? আবিরের থেকে নিয়েছি। এই আবির ছেলেটা কে? আমার বয়ফ্রেন্ড আবির। ওরা তো বন্ধু হয়, সেজন্য আমি ওর কাছ থেকে নিয়েছি নাম্বার। তাহলে দে, কথা বলি। এদিকে ইরা কল দেয়। আচমকা কল আসাতে রিসিভ করে কথা বলতে থাকে। যদিও আকাশ এখনও জানে না এটাই যে ইরা ছিল। এভাবে কথা বলতে থাকে। অনেকটা সময় পরে ওদের কথা তো শেষ হয়। পরের দিন ইরা আকাশের সাথে দেখা করে। আচ্ছা, ব্যাপারটা কি বলুন তো? কোন ব্যাপার? ওই দিন এত রেগে গিয়েছেন আমার উপরে, আর আজকে এত ভালোবাসা, ব্যাপারটা কি বলুন তো? ব্যাপার তো কিছু একটা আছে। কিরকম তা কি বলা যাবে? তা বলা যাবে না, তবে এতটুকু বলতে পারি, আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। কি বলেন? 4-5 দিনে এত প্রেম? ব্যাপারটা তো সুবিধার মনে হচ্ছে না। ব্যাপার তো কিছু একটা আছে। অনেকটাই তো সেরকমই মনে হচ্ছে। কেননা 4-5 দিনে কি এমন ঘটনা হলো যে আমাকে ভালোবেসে ফেলেছেন? সেটাই তো বুঝতে পারছি না। তাহলে একটা কাজ করি, আমরা আজকেই বিয়ে করি, তারপর বাসর ও করে ফেলি। এতে তোমার ডাউট চলে যাবে। আরে, আমি ওইগুলো বলতে চাইনি।
তাহলে কোনগুলো বলতে চেয়েছো শুনি? হুম হুম। তুমি নিজেও জানো 4-5 দিনের ব্যবধানে কাউকে ভালোবাসা যায় না। বললাম তো, কারণ আছে অনেকগুলো। কি কি কারণ? যে কারণগুলো তোমাকে আমি বাসর রাতেই বলবো। এটা আবার কেমন কথা? এটাই সেই কথা। যদি তোমার এত তাড়াতাড়ি জানতে ইচ্ছে হয় তাহলে বিয়ে করে বাসর ঘরে জেনে নাও, আর যদি পরে জানলে চলবে তাহলে প্রেম করে পরে না হয় জেনে নিও। বুঝতেছি না তোমার মাথায় কি চলছে, তবে আমিও এত সহজে ছেড়ে দিব না। কি ভাবছো এমন করে? তেমন কিছুই না, চলো তোমাকে বাসায় পৌঁছে দেই। আগে দুজনে ঘুরবো, খাবো, তারপর যাব বাসায়। ঠিক আছে, চলো। ওরা এই দিনটা অনেক বেশি আনন্দ করতে থাকে। তারপরে ইরা আকাশের জন্য একটা ঘড়ি কিনে দেয়, সেটা নিজ হাতে পরিয়ে দেয়। এটা সব সময় আঙুলে পড়ে থাকবে। তুমি কিন্তু এই ঘড়িটা মোটেও হাত থেকে খুলবে না। গোসলের সময়ও পড়ে থাকবে। হুম, থাকবে। কেননা এই ঘড়িতে পানি ঢুকবে না, রাতে ঘুমানোর সময় খুলে রেখে দিতে পারো। এখন চলো তোমাকে পৌঁছে দেই। আমি গাড়ি করে চলে যেতে পারবো। ঠিক আছে, সাবধানে যেও। এদিকে ইরা ওর বাসায় আসার আগে আকাশ ওর ড্রেস চেঞ্জ করে ওর আগে বাসায় চলে আসে। বাসায় এসে দেখে আকাশ কাজ করতেছে। আকাশকে দেখে ইরা তো মিটিমিটি করে হাসতে থাকে। ম্যাডাম, আমাকে দেখে এভাবে হাসছেন কেন? এমনিতেই হাসি পেলো। এদিকে ইরার মা আকাশের দিকে তাকিয়ে, তা আকাশ, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আর হাতে এত দামি ঘড়ি? খালাম্মা, আমি তো বাজার করতে গিয়েছি। আপনাকে তো বলেছিলাম আমি। ওখানে এই ঘড়িটা পছন্দ হলো, সেজন্য আমি কিনে নিলাম। সেটা না হয় বুঝলাম, কিন্তু বাজার করতে 5 ঘন্টা লাগে? এবার আকাশ কি বলবে? এদিকে ইরা তো চুপ করে আছে। আকাশ কি উত্তর দিবে সেটা বলার অপেক্ষা আছে। এদিকে আকাশ কিছু বলছে না দেখে। থাক আম্মু, এইসব কথা। বেচারা হয়তো ঘড়ি কিনতে গিয়ে লেট করে ফেলেছে, হয়তো ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করেছে। এমন কথা শুনে আকাশের তো ঢেকুর উঠে যায়। এতে ইরা পানি এগিয়ে দেয়। পানি খাওয়ার পর কিছু বলতে যাবে। থাক, কিছুই বলতে হবে না, তবে ঘড়িটা কিন্তু অনেক সুন্দর আছে বলতে হবে। আচ্ছা আম্মু, আমি রুমে গেলাম, এখন আর খাবো না। ঠিক আছে। এখন হয়তো অনেকেই অনেক কিছু বুঝতে পারছেন না, কি থেকে কি হয়ে গেল তাই ভাবছেন। আসলে পুরো ব্যাপার একটু আকাশের যখন বিয়ে হবে তখন আপনারা এই সিক্রেট সম্পর্কে জানতে পারবেন। এর আগে কিছু কিছু সিক্রেট আপনাদের বলবো, নয়তো আপনার বোরিং ফিল করবেন। এইদিকে রুমে এসে আকাশ ফ্রেশ হয়ে নেয়। উফ, আল্লাহ, বাঁচলাম অল্পের জন্য। কিন্তু এরা হঠাৎ এত ভালো হলো কি করে? নাকি আজকের ঘটনার জন্য? আচ্ছা, ও কোনোভাবে চিনতে পারেনি তো? তাছাড়া চিনবে কি করে? ওই আকাশ আর এই আকাশের মধ্যে তো অনেক পার্থক্য। আমি তো মুখটা ইচ্ছে করে হালকা কালো করে রাখি, গেঞ্জি আর লুঙ্গি ছাড়া তো কিছুই পরি না। আর ওই আকাশের সময় তো না, কোনোভাবেই চিনবে না। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। এরপর ইরা আর আকাশ তো মোবাইলে কথা বলে ওদের সময় পার করে দেয়। ইরা তো প্রতিদিন আকাশের ছবি পাঠাতে থাকে। আকাশও কয়েকটা সপ্তাহ আগের ছবিগুলো পাঠাতে থাকে। এভাবে আরও 7 দিন কেটে যায়। ওদের প্রেম এখন অনেক গভীর পর্যন্ত চলে যায়। কয়েকটা দিন পরে ওরা বাইরে দেখা করে একটা পার্কে। কি ব্যাপার? কই, কি ব্যাপার? তোমার চেহারার সাথে আমার বাসায় কাজ করে একটা ছেলে, ওর সাথে অনেকটা মিলে যায়। তবে তুমি সুন্দর আর ও কিছুটা কালো। তুমি হ্যান্ডসাম আর ও খ্যাত। পৃথিবীতে একই চেহারার তো অনেক রকম মানুষ আছে, সেটা তো তুমি জানোই। তা আমি জানি। তবে তুমি একটা কথা জানো কি? কি কথা বলো? আচ্ছা, তোমার কাছে তোমার বাবা ঠিক কেমন মানুষ? আমার কাছে আমার বাবা একজন শ্রেষ্ঠ মানুষ। কিন্তু তুমি কি এটা জানো? কোনটার কথা বলতেছো? তোমার বাবা টাকার জন্য সবটা করতে পারে। আমি ঠিক বুঝলাম না তোমার কথা। এই ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। এরা ভিডিওগুলো দেখতে থাকে। এদিকে আপনারা তো সবটা জানেন, সেজন্য নতুন করে আপনাদের আর জানাই নাই। সবটা দেখার পরে আমার তো বিশ্বাসই হচ্ছে না। কিন্তু তোমাকে তাও বিশ্বাস করতে হবে। এটা তো মিথ্যেও হতে পারে। মোটেও মিথ্যে না। দেখো আকাশ, তোমাকে আমি ভালোবাসি, এর মানে এই না তুমি আমার বাবার নামে যা খুশি বলবা আর তা আমি শুনবো। বিশ্বাস করো, আমি সত্যি বলছি।
দেখো, আমি তোমার কথায় অনেক কষ্ট পেয়েছি। আমি চললাম বাসার দিকে। আরে আমার কথা তো শোনো। তোমার কোনো কথাই শুনবো না, চললাম আমি। এই বলে ইরা তো চলে যায়। অন্যদিকে আপনি পড়েন আকাশ এখন কি করা উচিত। তবে আর যাই হোক, দেখা যাক সামনে কি হয়। একটু পরেই ইরা হেঁটে হেঁটে আসতে থাকে। তখনই পিছন থেকে কিছু ছেলে এসে ইরাকে উঠিয়ে নিয়ে যায়। এদিকে 30 মিনিট পর। তোমরা কারা? আমাকে এখানে কেন তুলে আনলে? তোকে তুলে এনেছি একটু ফুর্তি করার জন্য। মানে কি বলতে চাইছিস? মানে হলো রাতে তোকে ভোগ করব। ছি, তোদের ঘরে কি? কিরে থেমে গেলি কেন? আমি এখন বলবো তোদের ঘরে কি মা বোন নেই? তখন তোমরা বলবে মা বোন আছে কিন্তু বউ নেই, সেই জন্য আমাকে লাগবে। বাহ, তুই দেখি সব কিছু বুঝিস। ছোটবেলায় থেকে আমি একটু বুদ্ধিমতী। কিন্তু তুই কি জানিস তোর সাথে রাতে আমরা ঠিক কি করব? এরকম কথা শুনে ইরা তো এবার ভয় লাগছে, কেননা ওরা তো 5 জন। তারপর ওদের দেখে অনেকটা হিংস্র লাগতেছে দেখে। কিছুক্ষণ পর। তোরা কিন্তু ভুল করলি আমাকে এখানে এনে। তোরা জানিস না আমি কে আর কি করতে পারি তোদের। ওরে বাবা, এই মেয়ে তো দেখি পাওয়ার দেখাচ্ছে। যদি সাহস থাকে তাহলে আমাকে কল করতে দে, তাহলে আমি তোদের বুঝিয়ে দিব আমি কে। আচ্ছা, শুনি কে তুই? আমি জজ রফিক চৌধুরীর মেয়ে। রফিক চৌধুরীর নাম শুনে ওরা হাসতে থাকে। এর কারণ আপনারা একটু পরেই জানতে পারবেন। এদিকে ওদের হাসি দেখে এরা তো বুঝতে পারছে না কি হচ্ছে ওদের। আরে, এটা নাকি রফিক চৌধুরীর মেয়ে। কেন বিশ্বাস হচ্ছে না? মোটেও বিশ্বাস হচ্ছে না। দাঁড়া, আমি কল দিচ্ছি। আমাদের কাছে নাম্বার আছে, তবে তুই কিছু কথা শুনতে পারবি তোর বাবার সম্পর্কে। আবার সেগুলো শুনে কান্না করে দিবে না। ওই তোরা কথা না বাড়িতে কল দে। ছেলেগুলো রফিক চৌধুরীকে কল করে। ফোনটা লাউড স্পিকারে ছিল। প্রতিটা কথা এরা শুনতে পাচ্ছে। তবে কথাগুলো শুনে এরার চোখ দিয়ে পানি পড়তে থাকে। এরা তো এখন কেঁদে দেওয়ার মতো অবস্থা, কেননা যে বাবাকে নিয়ে এতটা গর্ব করত সে বাবাই এরকম কথা বলতে পারে, সেটা এরার জানা ছিল না। তা এবার বলো, তোমার সাথে কি তাহলে শুরু করব? আর একটা সুযোগ কি দিবেন আমাকে? ও, তোর বয়ফ্রেন্ডকে কল দিবি? ঠিক আছে, কল দে, দেখি কি করতে পারে। ইরা আকাশকে কল দেয়, কথা বলতে থাকে। কথা শেষ করে ইরা বসে থাকে। 30 মিনিট পরে আকাশ বাইক নিয়ে আসে। এদিকে ইরা তো কেঁদেই চলেছে। এরা কারা? এরা কারা আমি তা জানি না, তুমি আমাকে বাঁচাও এদের হাত থেকে। ওই দেখ, এই ছেলে একা নাকি আমাদের মারবে। হ্যাঁ, ও একাই মারবে। আচ্ছা, তোদের মেরে ফেলবো নাকি বাঁচিয়ে রাখবো এটা তোরাই ঠিক কর। তুই কি আমাদের হুমকি দিচ্ছিস? হুমকি দিচ্ছি না, তবে এখন যা হবে তার জন্য তোরা নিজেরাই দায়ী থাকবি। ওই, তোরা একে এখানেই মেরে ফেল, জোশ তো আমাদের পক্ষে থাকবেই। ওরা কার কথা বলছে? ওরা আমার বাবার কথা বলতেছে। তোমার বাবা ওদের পক্ষ হয়ে কেন কথা বলবে? কেননা ওর বাবা আমাদেরই লোক। ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। উফ, তোমাকে এত বুঝতে হবে না। তোমাকে যে কাজে এনেছি সেই কাজটা তো করো। ঠিক আছে, তুমি একটু সাইডে যাও, আমি ওদের দেখতেছি। দেখো। এরপর শুরু হলো মারামারি। অনেকটা সময় পরে ওই ছেলেগুলো মার খায়। তবে আকাশের বাম হাতে একটু কেটে গেছে। তবে ওই ছেলেগুলোকে তো প্রায় আধমরা করে ফেলেছে। ওদের বেছে রাখবো কি? ওদের মেরে ফেলো। সত্যি বলছো তো? সত্যি বলছি। ওদের 5 জনকে মেরে ফেলে। তারপর এরা আকাশকে নিয়ে হসপিটালে আসে। ওখানে ডক্টর হাতে সেলাই করে দেয়। এরপর ওরা গাড়িতে বসে। তোমার কথাই সত্যি হলো আকাশ। কোন কথাটা বলো তো? আমার বাবা যে মোটেও ভালো না, উনি নিজের অজান্তেই অন্য মেয়ে ভেবে আমাকে কিভাবে কি করতে হবে সেগুলো বলে দেয়। আমি তো শুনেই কান্না করে দিয়েছিলাম। যাক, তাহলে তুমি বুঝতে পারলে। আমাকে মাফ করে দাও আকাশ, আমি তোমাকে ভুল বুঝেছি আকাশ। এটা তোমার পক্ষে স্বাভাবিক। কোনো মেয়েই তো হুট করে তার বাবার সম্পর্কে এত কিছু সহ্য করবে না, সেটা আমি বুঝতে পারি। সেই জন্য মন খারাপ করতে হবে না। আমি তো বাসায় ফিরে বাবার সাথে কথা বলবো। ওনাকে আমি কি যে করব নিজেও জানি না। এরকমটা করো না। তোমার বাবার সাথে আগে যেমনইভাবে কথা বলতে, ওনার সাথে এখনো তেমনইভাবে কথা বলিও।
ওনার মনে যদি হঠাৎ কষ্ট দাও তাহলে তো তোমার মা সবটা বুঝে যাবে। তুমি আসলে ঠিক কি বলতে চাইছো বলো তো? আমি বলতে চেয়েছি তোমার বাবার সাথে যেমনভাবে আগে কথা বলতে এখনও সেমভাবে কথা বলবে। ওনাকে বুঝতে দিবে না তুমি যে সবটা জানো। কিন্তু ওনার মুখ আমি যতবার দেখব ততই তো আমার ভয় কাজ করবে। কিছুই হবে না। আচ্ছা তুমি যাও, আমিও যাই আমার বাসায়। আচ্ছা, আমি নামিয়ে দেই তোমাকে। না থাক, আমি একা চলে যেতে পারবো। আচ্ছা যাও সাবধানে। এদিকে ইরা ওর বাসে আসে, অন্যদিকে আকাশও চলে আসে। ইরা তো বাসে এসে ওর রুমে চলে যায়। কিছুক্ষণ পরে আকাশও আসে, তবে ওর হাতের ব্যান্ডেজ লুকিয়ে রাখে যেন অন্য কেউ না দেখে। একটু পরে আকাশ কোথায় ছিল এতক্ষণ? স্যার, বাইরে একটু কাজ ছিল, সে কাজ করতে গেছি। ও আচ্ছা, যাও তাহলে রুমে। এদিকে আকাশ রুমে সে শুয়ে আছে। ইরা রুমে এসে দেখে আকাশ ব্যথায় কষ্ট পাচ্ছে, সেজন্য ওর পাশে এসে বসে। আচমকা ইরা পাশে এসে বসাতে আকাশ বরাবরই অবাক হয়। এ কি, আপনি এখানে কেন? বাইরে থেকে তোমার আওয়াজ শুনতে পেরেছি, সেই জন্যই এসেছি দেখতে। আপনারা এবার সত্যি মনে করিয়েন না, আসলে এরা ইচ্ছে করে এসেছে আকাশকে সাহায্য করার জন্য, যা আকাশকে বুঝতে দিবে না, সেই জন্য এই কথাটা বলে। কিন্তু আমি তো কোনো শব্দই করিনি। আমি তো শুনতে পেরেছি। তা তোমার হাতে কাটা গেল কি করে? আমি বাজারে গিয়েছিলাম, ওখানে কিছু লোক মিলে একটা মেয়েকে টিজ করছিল। আমি ওখানে এসে একটু কথা আর মারামারি করার সময় হাত কেটে গেছে। তা এখন তুমি নিজের হাতে খেতে পারবে তো? খেতে তো কষ্ট হবেই, তাও খেয়ে নিব। আচ্ছা, আমি খাইয়ে দিচ্ছি। আপনি কেন খাইয়ে দিবেন? এমনভাবে বলতেছো মনে হয় তোমাকে বিষ খাইয়ে দিব। আমি তো তেমনটা বলিনি। তাহলে বসো, আমি খাইয়ে দিচ্ছি। কিন্তু ম্যাডাম আর স্যার দেখলে তো সমস্যা হয়ে যাবে। কিছুই হবে না। আচ্ছা তাহলে দিন খাইয়ে। আকাশকে খাইয়ে দিতে থাকে। খাওয়ার সময় এরা চোখ দুটো ভিজে যাচ্ছে চোখের পানিতে। কেন কাঁদছে অনেকে বুঝতে পেরেছেন, আবার অনেকে মোটেও বুঝতে পারেনি। যারা বুঝতে পারেনি তারা সামনের পর্বগুলো পড়লে ঠিকই বুঝতে পারবেন। একটু পরে খাওয়ানো শেষ করে এরা রুম থেকে চলে যায়। সকালবেলায় রফিক চৌধুরী আকাশকে ডেকে পাঠায়। আকাশ, আকাশ কোথায় গেলি? জি স্যার বলুন। তোর হাতে ওটা কিসের দাগ? ওখানে কেটে গিয়েছিল। আমি বের হব, আমার জুতোগুলো পরিষ্কার করে দে তো। বাবা, তুমি দেখছো না ওর হাতের অবস্থা খারাপ, তারপরও তুমি ওকে এইগুলো করতে বলতেছো? তাহলে এখন আমার জুতো পরিষ্কার করে দিবে কে? অন্য কাউকে বলতেছি, সে পরিষ্কার করে দিবে। তাছাড়া তুমি আজকে এত তাড়াতাড়ি কোর্টে যাচ্ছ, ব্যাপারটা কি আব্বু? আমি কোর্টে যাচ্ছি না, একটা কেস আছে। গতকাল রাতে 5 জন লোক মারা গিয়েছে, ওদেরকেও মেরে ফেলেছে। আমি ওই জায়গায় যাচ্ছি। তুমি তো দেখতেছি ওদের জন্য অনেক মায়া হচ্ছে তোমার। মায়া কেন হবে, এটা তো আমার দায়িত্ব। কতটা দায়িত্ব নিয়ে যাচ্ছ তা তো আমি জানি। কিছু কি বললি? যদি না বলে থাকিস তাহলে আমার জুতো ঠিক করার ব্যবস্থা কর। তুমি অপেক্ষা করো, আমিই যাচ্ছি। আর তুমি গিয়ে রেস্ট নাও এখন। ঠিক আছে। এইদিকে ইরার এমন ব্যবহার দেখে আকাশ তো অবাক হয়, সাথে রফিক চৌধুরী নিজেও। কিছুক্ষণের জন্য অন্য কাউকে দিয়ে জুতা পরিষ্কার করে নিয়ে রফিক চৌধুরী চলে যায়। উনি যাওয়ার পরে ইরা আকাশকে কল দেয়, কল দিয়ে ওর কথা বলতে থাকে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। কিছুক্ষণ পর রফিক চৌধুরী ওই জায়গায় আসে। কি হয়েছে এদের? আর এদের কিভাবে মারলো তা কি জানো? স্যার, এদের তো শুধু হাত আর পা দিয়েই মেরেছে, কোনো অস্ত্র বা অন্য কোনো কিছু তো ইউজ করা হয়নি। কোনো এভিডেন্স কি আছে? এখানে এদের 5 জনের বাইরে আরও একজনের রক্ত পাওয়া গিয়েছে। এবার এটা কার রক্ত তা রিপোর্ট করার পরই বলতে পারবো। তাহলে যাই করো ভেবে চিন্তে করবে। জি স্যার, করব। কিন্তু স্যার, ওনারা কি আপনার পরিচিত? হঠাৎ এই প্রশ্ন কেন করতেছো? না স্যার, মানে হলো আর কি। যে কাজটা করতে বলেছি তা করো। জি স্যার, করব। এদিকে রফিক চৌধুরী ওখান থেকে বের হবে, তখনই ওখানে ডিয়াজ চলে আসে। উনি এসে কিভাবে কি হলো? আমি ওদের বলে দিয়েছি, ওরা সে অনুযায়ী কাজ করবে। ওদের একটা মাত্র ছেলে মিলে এরকমটা করেছে। একটা ছেলে এদের 5 জনকে মেরে ফেললো? আমার তো মনে হয় ওরা যে মেয়েকে তুলে এনেছিল ওর বয়ফ্রেন্ড এদের মেরেছে। তুমি কি করে জানলে? ওরা রাতে আমাকে কল করেছিল, বলেছিল একটা মেয়েকে ওরা উঠিয়ে এনেছে ফুর্তি করার জন্য।
পরে ফুর্তি করার পরে ওই মেয়েকে নিয়ে কি করবে তা আমার কাছে জানতে চাইলো। আমি তো ওদের বলে দিয়েছি কি কি করতে হবে। এরপর আর কথা হয়নি। তাহলে তো একবার ওই মেয়ের সন্ধান যদি আমরা পাই, তাহলে তো ওই ছেলের খোঁজও পেয়ে যাব আমরা। কিন্তু এগুলো পুলিশ বা মিডিয়ার কাউকেই বলা যাবে না। বললে কি সমস্যা? তাহলে সবাই বুঝে যাবে সবটা যে আমি এর পেছনে কারণ। কিন্তু পুলিশ কি বের করতে পারবে? পারবে। কেননা ওই মেয়েটির বয়ফ্রেন্ডের রক্ত পাওয়া গিয়েছে ওখানে। তাহলে তো ভালো হলো, এবার ওখান থেকে একটা ব্যবস্থা করা যাবে। এই নাও 2 লাখ, যত তাড়াতাড়ি পারো। এই কেসের সাথে যে ছেলেটা জড়িয়ে আছে তার ডিটেলস আমাকে দেবে, সাথে ওই মেয়েটার খোঁজ। আমি নিজেদের হাতেই ওদের মারবো। ঠিক আছে, তাই হবে। রিয়াদ চলে যায়। রফিক চৌধুরী টাকাগুলো নিয়ে চলে আসে কোর্টে। আকাশ রফিক চৌধুরী কল রেকর্ডগুলো চেক করার জন্য বলে। ওর স্যার সব কিছুর রেকর্ড বের করে। মোটামুটি যত প্রমাণ আছে সবটা আমাদের হাতের মুঠোয় আছে। কিন্তু এখন কোনো কিছু করা যাবে না। তাহলে কখন? রফিক চৌধুরীর সাথে যে রিয়াজের লেনদেন হয় সেটার প্রমাণও লাগবে। তাহলে রফিক আর রিয়াজ দুজনকে একসাথে জেলে নিতে সুবিধা হবে। কিন্তু এই প্রমাণ নিবে কি করে? আবিরকে এই কাজে পাঠিয়ে দিন। ওকে বলুন রফিক চৌধুরীর কেবিনে একটা ক্যামেরা যেন ও বসায়, তাহলে ভিডিও রেকর্ড তো পাবোই আমরা। ঠিক আছে, আমি তাহলে বলে দেব আবিরকে। তা তুমিও সাবধানে থাকবে। জি স্যার, থাকবো। এদিকে আকাশের হাত ভালো না হওয়া পর্যন্ত আকাশের সেবা করতে থাকে ইরা। এদিকে আকাশ তো বুঝতে পারছে না কিভাবে কি হচ্ছে, কেননা একদিকে এক এক রকম দৃশ্য, তাই বুঝে উঠতে পারছে না ঠিক মতো। কিছুক্ষণ পর আকাশ, আমি বের হব, তোমাকে আমার সাথেই যেতে হবে। কোথায় যাব আমি? আগে চলো, তারপর বুঝতে পারবে। জি চলুন। এদিকে আকাশকে নিয়ে প্রথম একটা পার্লারে আসে। এই পার্লারটা তানু চালায়। ইরাকে দেখে। কিরে, তুই এখানে কেন? তোকে যে কলে সবটা বলেছি, এখনই কি সবটা ভুলে গেছিস? ও হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা, তাহলে ওকে তৈরি করে দে ওইভাবে। আপনি তৈরি হবেন ভালো কথা, কিন্তু আমাকে কেন নিয়ে এসেছেন? এর কারণ এখানে এখন তোমার ট্রিটমেন্ট চলবে। আমি ঠিক বুঝলাম না। তানু, ওকে আগে ঠিক কর, বাকিটা পরে ওকে বোঝাচ্ছি। 1 ঘন্টা পরে আকাশ যখন আয়নায় মুখ দেখে তখনই অবাক হয়, কেননা ওর আগের লুকটা দেখতে পায়। বাহ, আমি এত কালো ছিলাম আর এখন কত ফর্সা বানিয়ে দিয়েছেন। আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি এত ফর্সা। আরো অনেক কিছু বাকি আছে, চলো আমার সাথে। এরপর আকাশকে নিয়ে শপিং মলে আসে। ওখানে এসে কালো প্যান্ট, শার্ট আর জ্যাকেট পরতে বলে, স্ক্রু পরতে বলে। এগুলো পরে যখন বের হয় তখনই ইরা মোটো অবাক হয়। কেন হয়নি একটু পরে জানতে পারবেন। তখন থেকে ওরা রেস্টুরেন্টে আসে, তাও একটা আলাদা কেবিন নেয়। দেখো তো একে চিনতে পারো কিনা। একে তো আমারই মতো দেখতে লাগতেছে। কে এই ছেলেটা? তোমার মতো না এটা। তুমি আর ও আমার বয়ফ্রেন্ড, আর তুমি আর এই ছেলে যে একই ব্যক্তি তা আমি অনেক আগে থেকেই জানি। কিন্তু কিভাবে? তোমার ঠোঁটে একটা তিল, কানেও একটা তিল আছে। এই দুইটা জিনিস তো লুকিয়ে রাখতে পারবে না। আমি অনেক আগে থেকেই জানি তুমি আর ও একই ব্যক্তি। তাহলে এতগুলো দিন ধরে বলনি কেন? তুমি এই বাড়িতে কেন আসলে এটা আমার অজানা, সেই জন্য আমি যে তোমাকে চিনতে পেরেছি সেটা আর বলিনি। আর আমি তো ভেবেছিলাম তুমি আমার জন্য এসেছো এখানে, সেটা আমি ভেবেছি। এবার তুমিই বলো, আমাদের বাড়িতে তুমি কেন আসলে? আগে বলো, সত্যিটা জানার পরে আমাকে ভুল বুঝবে না। কিছুই বলবো না, তুমি শুধু বলো আমাদের বাসায় আসার কারণ কি ছিল? কারণ একটাই, তোমার বাবার জন্য। আমার বাবার জন্য? কেন? তোমার বাবা যেভাবে দুর্নীতি করতেছে তা প্রকাশ করার জন্য আমার এখানে আসা। কিন্তু তুমি কে? তোমারই বা কেন আসতে হলো? আমি কে তা তোমাকে পরে বলবো। এখন শুধু এতটুকু জেনে রাখো, তোমার বাবা আর বেশি দিন থাকতে পারবে না বাহিরে। অনেক তাড়াতাড়ি ওনাকে জেলে যেতে হবে। কি বলো? জেলে কেন যাবে? তুমি কি ভুলে গেছো তোমার বাবা কি কি করেছে? না, ভুলিনি, কিন্তু তাও বাবা কি করেছে? তোমার বাবা টাকার বিনিময়ে অনেককে সাজিয়ে দিয়েছে, আবার অনেককে ছেড়ে দিয়েছে। এক কথায় টাকার উপরে তোমার বাবা সবটা করত।
বুঝতে পেরেছি, কিন্তু বাবাকে পুলিশ ধরে নিয়ে যাবে, তা আমি চোখে দেখব কি করে? চিন্তা করো না, তোমাকে দেখতে হবে না। তবে একটা কথা, কি কথা বলো? তোমাকে আমি ভালোবাসি অনেক আগে থেকেই। যখন তোমাকে দেখেছি তবে ভেবেছিলাম তোমার বাবাকে যেদিন নিয়ে যাব সেদিনই বলবো। কিন্তু আমি তো অন্য কিছু ভেবেছিলাম। কি ভেবেছো? আমি ভেবেছি তুমি আমাকে ভার্সিটিতে দেখার পরে আমাকে পটানোর জন্য আমার বাসায় কাজ করতে এসেছো। এটা তখনই বুঝতে পেরেছি যখন তোমার হেলমেট খুলে তোমার মুখটা দেখতে পাই। তার মানে সবই তোমার প্ল্যান ছিল? হুম, তবে আমি তোমাকে বলিনি, ভেবেছিলাম পরে বলবো, কিন্তু বাবার এমন অবস্থা দেখে আর বলিনি। সেই জন্য তোমাকে আমি এখানে এনেছি, যেন তুমি চাকরি ছেড়ে দিয়ে তোমার আগের রূপে ফিরে আসো। আগের রূপে বলতে? আগের রূপে বলতে ভার্সিটিতে যেভাবে আসো। দেখো, বাবা যদি বুঝতে পারে তুমি আমাদের বাসায় কাজ করতে, তাহলে তো কখনো তোমাকে মেনে নিবে না। আমার দুই জায়গায় দুরকম রূপ, তোমার বাবা তো বুঝতেই পারবে না। তারপরেও তুমি বাসায় থাকলে আমি যে নিজেকে কন্ট্রোল করতে পারবো না, সারাক্ষণ ইচ্ছে হবে তোমার কাছাকাছি আসার। দেখো, আমার আর অল্প কিছু কাজ আছে, ওই কাজটা হয়ে গেলে তোমার বাবাকে নিয়ে যাব। আমার যে খারাপ লাগতেছে অনেক। খারাপ কেন লাগবে? খারাপ লাগবে এই জন্য, কেননা বাবাকে আমার সামনে তুমি নিয়ে যাবে, এটা দেখে নিজেকে সান্ত্বনা দিব কি করে? চিন্তা করো না, তোমার সামনে তোমার বাবাকে আমি নিব না। সে যাই হোক, আমার তো খারাপ লাগবেই। আচ্ছা, চিন্তা করো না, আমি দেখি কি করা যায়। তবে এতটুকু বলবো, তোমার বাবার শাস্তি যত কমানো যায় আমি চেষ্টা করব। ঠিক আছে, তাই করিও। এ বলে আকাশকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলতে থাকে। এতে আরে, রেস্টুরেন্টে কেউ কান্না করে নাকি? কি করব বলো, ভালো লাগছে না। আকাশ ওকে সান্ত্বনা দিতে থাকে। কিছুক্ষণ পর ওরা আলাদা আলাদাভাবে চলে আসে বাসায়। আসার পরে আকাশ, আমার রুমে আসো তো। এটা তোর কেন যাবে? মেঝে পরিষ্কার করব। ও আচ্ছা, মেঝে পরিষ্কার হয়ে গেলে ওকে নিচে পাঠিয়ে দিস, ওকে বাজারে যেতে হবে। ঠিক আছে আম্মু। এই বলে আকাশ একটা বালতি করে পানি নিয়ে ইরার রুমে আসে। রুমে এসে ফ্লোর পরিষ্কার করতে যাবে তখনই তুমি কি পাগল হয়ে গেছো? আমি কি করলাম? তুমি তো বললে মেঝো পরিষ্কার করতে। আরে বোকা, ওটা তো ছিল তোমাকে রুমে আনার প্ল্যান। আম্মুকে তো বলে শুধু বাহানা দিলাম। তার মানে আমাকে এখানে এনে তুমি ওইগুলো করবে? আরে কিছুই করতে আনিনি, এনেছি কিছুক্ষণ সময় কাটাবো দুজনে। ঠিক আছে। 30 মিনিট পার হয়ে যাওয়ার পর আকাশ বের হতে যাবে তখন আবার কোথায় যাচ্ছ? আমার শাশুড়ি আম্মা যে বলেছে তোমাকে সময় দেওয়ার পরে বাজারে যেতে হবে, সেটা কি ভুলে গেছো? না ভুলিনি, কিন্তু হবু বউকেও যে একটু সময় দিতে হবে, সেটা কি ভুলে যাও তুমি? হুম হুম। আচ্ছা, আমি গেলাম, নয়তো তোমার মা অন্য কিছু ভাবতে পারে। যা ভাবার উনি ভাবতে পারে, তবে আমি শিওর মা আমাকে কিছুই বলবে না। তবে তুমি সাবধানে থাকিও। সাবধানে কেন থাকতে হবে? কেন না, বাবা তোমাকে সন্দেহ করা শুরু করে দিয়েছে। তুমি কি করে জানো? কেননা তুমি আসার পর থেকে বাবার সব কিছু এলোমেলো হতে থাকে। যা বাবা মাকে বলল, তুমি কি মাকে এই ব্যাপারে কিছু বলেছো? ওনাকে সবার আগে বলেছি, উনিও শিওর হলো। তবে উনি এটা জানে না তোমার বাবা যে দুর্নীতি করে। আচ্ছা, তুমি যাই করো না কেন সাবধানে থাকিও। যদি পারো আমাকে এখান থেকে তোমার কাছে নিয়ে যাও। কিন্তু তুমি তো আমার ব্যাপারে কিছুই জানো না। আমার বাবা মা কিন্তু কেউ নেই, তার উপর আমার ছোট্ট একটা চাকরি আর ছোট্ট একটা ঘর আছে। কালকে তাহলে তোমার বাসায় যাব আমি। ঠিক আছে, কাল তাহলে নিয়ে যাব তোমাকে। আচ্ছা যাও তাহলে, বাজারে এখন। ওখান থেকে আকাশ চলে আসে বাজারে। এসে বাজার নিয়ে চলে আসে। অন্যদিকে রফিক আর রিয়াজ একসাথে বসে কথা বলতে থাকে। আপনাকে এতগুলো টাকা দিলাম, কিন্তু লাভ কি হলো? লাভ কি হলো তা তো বুঝলাম, কিন্তু একটা কথা জানতে পেরেছি। কি কথা জানতে পেরেছেন? ওই ছেলের রক্ত থেকে আমরা ডিএনএ পরীক্ষা করে অনেক কিছু জানতে পেরেছি। ওই ছেলের রক্ত এখন আমি পুরো ডাটাবেজের ডিএনএ পরীক্ষার জন্য পাঠিয়ে দিয়েছি। মোটামুটি 5 দিন লাগবে। ওই 5 দিনের মধ্যে জেনে যাব কে ছিল সে ছেলেটা। তাহলে তো ভালো হয়। এই বলে রিয়াজ চলে যায় অন্যদিকে। এখানকার সবকিছু
আবির রেকর্ড করে নেয়, কেননা আগে থেকেই ক্যামেরা ছিল ওখানে। সে ভিডিও এনে স্যারের হাতে দেয়। স্যার, এখানে সবটা আছে প্রমাণ। তবে একটা কথা, কি কথা? 4-5 দিনের মধ্যে রক্ত থেকে কিন্তু স্যারের সব পরিচয় জেনে যাবে। পরিচয় জানার পরই রফিক আর রিয়াজকে ধরে নিব। তাছাড়া ওই দিন তো ওরা দুজনেই একসাথে থাকবে, তখন ওদের গ্রেপ্তার করে নেব। জি স্যার, তাই হবে। অন্যদিকে আকাশ ইরাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে বাবা যদি জেনে যায়? উনি যখন জানবে কোনো কিছু করার আগেই উনি জেলে থাকবে। খুব খারাপ লাগতেছে। উনি শত খারাপ হলেও বাবা তো হয় আমার। আচ্ছা, কেঁদো না, চলো তোমাকে আমার বাসায় নিয়ে যাই। আচ্ছা চলো। আকাশ ইরাকে নিয়ে চলে আসে ওর বাসায়। ইরা তো বাসা থেকে মোটামুটি অবাক হয়, কেননা বাড়িটা একতলা, তার উপর ছাদে একটা রুমও করা আছে, যেখানে আকাশ পুরো জিম শুরু করে রেখেছে। এত কিছু তুমি ইউজ করো? করি তো। তা বাড়ি কি পছন্দ হয়েছে তোমার? এই বাসায় থাকতে কোনো অসুবিধা হবে না? মোটেও অসুবিধে হবে না। আমরা দুইজন অনেক আরামেই কেটে যাবে। আমাদের বাচ্চারাও এখানে আরামে থাকতে পারবে। কিন্তু এত সুন্দর বাড়ি থাকতে আমার বাসায় আমার বাবাকে ধরার জন্য এইসব করতেছ? আমি ব্যাপারটা আজও বুঝতে পারছি না। তুমি ঠিক কোন জায়গায় কাজ করো বলো তো? ওটা তো সিক্রেট। তাই বলে আমাকেও বলবে না? বলবো। তবে বাসর রাতে একটা কথা বলার ছিল। কি কথা? যেদিন তোমার বাবাকে ধরবো ওই দিন তোমাকে আমার সাথে যেতে হবে। কিন্তু কেন? তুমি আমার বাবাকে ধরে নিয়ে যাবে, সে দৃশ্য আমাকেই দেখার জন্য বলতেছো আবার? তোমাকে সেগুলো দেখতে হবে না। তুমি শুধু এটা তোমার বাবাকে বোঝাবে যে তোমার বাবা যে মেয়েকে মারার প্ল্যান করে দিয়েছিল সে মেয়েটা তুমি ছিলে। এতে যদি উনি একটু অনুতপ্ত হয়, এছাড়া তো আর কোনো উপায়ও দেখছি না। ঠিক আছে, তাই হবে। তবে বাবা কি ভাবে বুঝবে ওটা তুমি আর আমি ছিলাম? কেননা আমার হাত কেটে রক্ত যে ওখানে পড়েছে সেটা থেকে আমার ডিএনএ দিয়ে ডাটাবেস চেক করলে পেয়ে যাবে। কি বলো? তাহলে তো বাবা তোমাকে মেরেই ফেলবে। সে সুযোগ ওনাকে আমি দিব না। কিন্তু কিভাবে, কি করবে তুমি? তার সময় হলেই জানতে পারবে। তা এখন কি এখানেই থাকবে নাকি এবার তোমার বাসায় ফিরে যাবে? চলো বাসায় ফিরে যাই। ঠিক আছে, চলো তাহলে। ইরাকে নিয়ে বাসায় ফিরে আসে। অন্যদিকে আকাশও নিজের মতো আগের রূপে ইরাদের বাসায় ঢুকে। ওদের দুজনকে ইরার মা দেখে। ইরা, তুই ওকে নিয়ে কোথায় গিয়েছিস? আম্মু, গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, সেই জন্যই ওকে আমি গ্যারেজে গাড়ি পাহারা দেওয়ার জন্য রেখে আমি ভার্সিটিতে গিয়েছি। আচ্ছা, রুমে যা, তোর বাবাও কিছুক্ষণ পরে চলে আসবে আর তোর সাথে কি নিয়ে যেন কথা বলবে। আমার সাথে আবার কি নিয়ে কথা বলবে? তা আমি জানি না, তোর বাবা আসলে ওনার মুখ থেকেই জেনে নিস। ঠিক আছে আম্মু। কিছুক্ষণ পরে ইরার বাবা ফিরে আসে। উনি এসে খোঁজ করে। ইরা, ইরা কোথায় তুই? এই তো বাবা, আমি এখানে। কি হয়েছে বলো? তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? আমি তোর জন্য ছেলে দেখা শুরু করব। হঠাৎ আমার জন্য ছেলে দেখবে? কিভাবে, কি করলে? তুই তো বড় হয়েছিস, তোর বিয়ে তো দিতে হবে। সেটা না হয় বুঝলাম, কিন্তু হঠাৎ আমার বিয়ের পেছন পড়লে যে? তোর বিয়ে তো দিতে হবে। তাছাড়া আমি আর 2 বছর জজ আছি, এর ভেতরে তোর বিয়ে দেব। তাছাড়া আমি 2 মাসের ভেতরেই আমি তোকে বিয়ে দিয়ে দিব। 2 মাসের ভেতরে? হ্যাঁ, 2 মাসের ভেতরে। তবে তোর জন্য পছন্দ নেই তো? না বাবা। ঠিক আছে, আমি তাহলে ছেলে দেখা শুরু করি। তাই করব। আচ্ছা, আমি রুমে গেলাম। রফিক যদি রুমে চলে যায়, অন্যদিকে ইরা আকাশের রুমে এসে সবটা বলতে থাকে। সবটা শুনে তুমি ওনার কথায় রাজি হয়ে গেলে? তুমি তো বলেছো 2 থেকে 3 দিনের ভেতরে তুমি ব্যবস্থা করে ফেলবে। তাহলে বাবা তো আমার বিয়ে দিতে পারবে না। তাছাড়া তোমার কথা যদি এখন বাবাকে বলতাম, উল্টো আমাকে বাসা থেকে বের করে দিবে। বাহ, তোমার মাথায় দেখি দিন দিন বুদ্ধি বাড়ছে। হাজব্যান্ড যদি বুদ্ধিমান হয়, তাহলে স্ত্রী হিসেবে আমারও তো বুদ্ধিমতী হতে হবে। আচ্ছা, এখন যাও তাহলে। আচ্ছা, গেলাম আমি। এইদিকে আকাশ আবিরকে কল দেয়। কল দিয়ে কিছু কথা বলে। আবির সবটা বলে। আচ্ছা, আমি এখনই যাচ্ছি। ওখান থেকে আবির পুলিশ স্টেশনে আসে। ওখানে এসে আকাশের রক্তের যে ডিএনএ ফেলেছে তার অনুসন্ধান নেওয়ার জন্য এসেছে।
তো স্যার আপনাদের কাজ কত দূর? আর একদিন পর রিপোর্ট আমরা সরকারি জজের কাছে নিয়ে যাব, উনি রিপোর্ট খুলবে। ঠিক আছে, আমি তাহলে গেলাম। আচ্ছা, যান তাহলে। এখন হয়তো আপনারা ভাবছেন পুলিশ আবিরকে কেন সবটা বলল। আবির রিপোর্টার হয়ে এখানে তথ্য জানার জন্য আসে, সেজন্য অফিসার বলতে বাধ্য হয়। এখন তাহলে বুঝলেন তো সবটা। কিছুক্ষণ পর আবির আকাশকে কল দিয়ে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে ঠিক আছে আবির, তুমি ওই দিন কোর্টেই থাকবে, সাথে আমাদের লোক নিয়ে রাখবে। জজ ওই রিপোর্ট দেখার পরেই তাকে গ্রেপ্তার করব। কিন্তু উনি যদি রিপোর্ট দেখায়, আপনার উপর অ্যাকশন নেয়, তখন? কথাটা তো চিন্তার বিষয়। তাহলে আর কি করা যায়? আচ্ছা, আমি সেটা বুঝে নেব। তবে তোমরা জজের অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে আমার হাতে দিবে কাল। তোমরা আমার কথা মতো 15 জনের মতো থাকবে, তাও সবাই ছদ্মবেশে। তারপর আমার কথা মতো কাজ করবে। এর মধ্যে তোমরা 3-4 জন রিপোর্টার হয়ে থাকবে, কেননা উনি রিপোর্টার দেখার পরে সবার সামনে আসবে। কিন্তু রিয়াজকে কি করব? রিয়াজ ও ওখানে থাকবে, যা আমি জানি। সেই জন্য দুজনকে একসাথে ধরবো। ঠিক আছে। পরের দিন আবির আর বাকিরা বেরিয়ে পড়ে। অন্যদিকে রফিক চৌধুরী বের হবে, তখনই ইরা। আব্বু, আমিও তোমার সাথে যাব। তুই হঠাৎ আমার সাথে যাবি, কিছু কি হয়েছে? না আব্বু, আমি এমনিতেই যাব তোমার সাথে। ঠিক আছে, চল তাহলে। ইরাও যায় ওর বাবার সাথে। এদিকে রফিক চৌধুরী অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আকাশও কোর্টে চলে আসে। অন্যদিকে কেবিনে রফিক চৌধুরী, রিয়াজ আর ইরা বসে আছে। কিছুক্ষণ পর পুলিশ অফিসার আসে ওখানে। স্যার, এই নিন রিপোর্ট। দাও আমার কাছে। তা ভিতরে খুলে কি দেখেছো? না স্যার, এই রিপোর্ট আপনি মিডিয়ার সামনে খুলবেন। ঠিক আছে, তুমি তাহলে যাও। জি স্যার। অফিসার চলে যায়। এদিকে ইরা ওর বাবাকে বলে, বাবা, রিপোর্ট খুলে দেখো। এটা তো মিডিয়ার সামনে খুলবো। তুমি এখন খুলে দেখো, তাছাড়া ওরা তো বুঝবে না তুমি যে আগে খুলে দেখেছো। তোর মেয়ে কিন্তু ঠিক বলেছে। রফিক চৌধুরী খামের ভিতর থেকে রিপোর্ট খুলে দেখে। ওখানে আকাশের নাম আর ছবি দেখে রফিক অবাক হয়। কি হয়েছে বাবা? এটা তো আমাদের বাসায় কাজ করে আকাশ। এই ছেলে কিভাবে তোর বাসায় কাজ করবে? ও তো... তুই কি ওকে চিনিস? চিনি, অনেক ভালো করে চিনি। কিন্তু কিভাবে? ইরা ওই ছেলে তোর কোনো ক্ষতি করার চেষ্টা করেনি তো? ওহ, আমার ক্ষতি না করলেও তুমি যে আমার ক্ষতি করেছো অনেক। আমি কি ক্ষতি করেছি? এরা আমাকে ওই রাতে তুলে নিয়ে গিয়েছিল। আমি তোমার কথা ওদের বলি, কিন্তু উল্টো ওরা হাসতে থাকে তোমার নাম শুনে। তোমাকে কলও করে তুমি ওদেরকে কি কি বলেছো তা কি মনে আছে তোমার? তখনই রফিক চৌধুরী মনে করতে থাকে ওই রাতের কথাগুলো। ওনার সবটা মনে পড়তেই। তার মানে ওরা তোকেই কিডন্যাপ করেছিল? হ্যাঁ, আর আকাশ আমাকে ওদের হাত থেকে বাঁচিয়েছে। কিন্তু তুই আমাকে কেন তোর মোবাইল থেকে কল করলি না? কোন মুখে তোমাকে পরিচয় দিব বলো? আমার জায়গায় অন্য মেয়ে থাকলে তো তুমি সেটাই করতে, আর নিজের মেয়ে বলে তুমি এরকম করলে। তাছাড়া তোমার পরে আমি আকাশকে কল করি, আর ও এসে আমাকে ওদের হাত থেকে বাঁচায়। তাছাড়া আকাশ অনেকবার বলেছিল তোমার সম্পর্কে, কিন্তু আমি বিশ্বাস করিনি। কিন্তু ওই ঘটনার পরে আমাকে সবটা বিশ্বাস করতে হয়েছে। কিন্তু ও কিভাবে এদের সাথে এটা পেরে উঠেছে? তাছাড়া ইরা, তুই আমাকে এতগুলো দিন ধরে কেন বলিসনি এইগুলো? এর কারণ ওই ছেলে হচ্ছে... বাকি কিছু বলার আগেই ওখানে আকাশ চলে আসে, সাথে আবির আর সাথে কিছু লোক। ওদের দেখে রফিক আর রিয়াজ অবাক হয়। ইরা, তুমি তাহলে বাসায় যাও। তবে তোমার না, আমার বাসায় যাবে, তোমার মাকে নিয়ে। তোমার বাসায় কেন? তোমার বাবার এটা জানাজানি হওয়ার পরে অনেকেই তোমার বাড়ির উপরে হামলা করবে, সেজন্য ওনাকে নিয়ে আমার বাসায় চলে যাও। আবির, তুমি ওদের সাপোর্ট দিয়ে আমার বাসায় দিয়ে আসবে, কারোর যেন কোনো ক্ষতি না হয়। ইরা, তুমি আবিরের সাথে যাও। ম্যাম, চলুন আমার সাথে। আমার মেয়ে কেন তোর বাড়িতে যাবে? আর তোর সাহস কে দিল? কারণ আমি ওকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব, সেই জন্য ওর বাসায় আমি যেতেই পারি। ওকে, আমি এক্ষুনি গ্রেপ্তার করাচ্ছি। আপনি তা পারবেন না। ইরা, তুমি যাও, কেননা এর পরের দৃশ্য তুমি সহ্য করতে পারবে না মেয়ে হয়ে। ইরা ওখান থেকে চলে যায়। আবির ইরাদের বাসায় যেতে থাকে। অন্যদিকে আকাশ এবার ওর রিপোর্টটা ওর হাতে নেয় আর ছিঁড়ে ফেলে সাথে রফিক চৌধুরীর হাতে একটা রিপোর্ট ধরিয়ে দেয়। কি এটা?
আর এত সাহস পেলে কি করে? আরে খুলেই দেখুন। আমি তাহলে যাই এখন। কোথাও যাওয়া হচ্ছে না, আপনার একা একা যাবেন দুজনে একসাথে জেলে। তুমি কি ভুলে গেলে তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? আগেই বলেছি একটু আস্তে কথা বলেন, নয়তো হার্টের সমস্যা হবে। যে কাগজটা আপনার হাতে দিয়েছি সেটা একবার খুলে দেখুন, তাহলে সবটাই বুঝতে পারবেন। কি আছে এই কাগজে? নিজেই খুলে দেখেন। রফিক চৌধুরী কাগজ খুলে দেখে অবাক হয়ে যায়, কেননা এখানে অ্যারেস্ট ওয়ারেন্ট, তাও ওনার নামে। আমাকে যে গ্রেপ্তার করবে কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ ছাড়া যে অ্যারেস্ট ওয়ারেন্ট আমরা বের করিনি তা নিজেও জানেন না। কিন্তু কিভাবে কি করলে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আপনাকে কিছু বুঝতে হবে না অফিসার। অফিসার, জি স্যার বলুন। এদের দুজনকে নিয়ে যাও থানায়। জি স্যার, নিয়ে যাচ্ছি। কিন্তু তোর পরিচয় কি? ওই যে মিস্টার রিয়াজের কাছ থেকে জেনে নিবি। দুজন তো একই সাথে থাকবি, অনেক সময় পাবি দুজনে। সে সময়ের ভিতরে আমার সম্পর্কে সবটা জানতে পারবি। নিয়ে যাই ওনাদের তাহলে। নিয়ে যাও। এরপর নিয়ে যাওয়া হলো ওনাদের। এদিকে রিপোর্টার তো অবাক হয়, কেননা যেখানে ওনার আজকে রিপোর্ট দেওয়ার কথা সেখানে ওনাকে নিয়ে যাচ্ছে পুলিশ। এই ভেবে বাকিরা একটু অবাকই হয়, কিন্তু কিছু করার নেই। এদিকে ওদের জেলে নিয়ে যাওয়া হয় অন্যদিকে। আকাশ, এখন তুমি কি করবে? আমি এখন বাসায় যাব, এরা অপেক্ষা করছে আমার জন্য। ঠিক আছে, যাও তাহলে। তবে তুমি সত্যি অনেক ভালো একটা কাজ করেছো। রফিক চৌধুরীর মতো একজন লোকের মুখোশ তুমি খুলে দিয়েছো। এটাই তো আমার কাজ। ঠিক আছে, যাও তাহলে। আমি এই দিকটা দেখতেছি। ঠিক আছে স্যার। ওখান থেকে বের হয়ে আসতে থাকে ওর বাসার দিকে। ওখানে এসে ইরাকে দেখতে পায়। ইরা দৌড়ে এসে জড়িয়ে ধরে আকাশকে, সাথে সাথে কান্না করতে থাকে। এভাবে কান্না করতে স্বাভাবিক একটা ব্যাপার। একটু পরে ইরা, আমি তো কিছুই বুঝতে পারছি না, এই ছেলে কে? আম্মু, ওর নাম পারভেজ হোসেন। আকাশ, আমরা দুইজন দুজনকে ভালোবাসি অনেক আগে থেকেই। কি বলিস এগুলো তুই? তোর বাবাকে পুলিশ ধরে নিয়ে গেল আর তুই এখন এসব বলছিস? বাবাকে আকাশই ধরেছে। তাছাড়া তোমাকে তো বাবার সম্পর্কে এতক্ষণ ধরে সব কিছুই বলেছি। বাবা কি কি করছেন না করেছে সবটা তোমাকে বলেছি আমি। শুধু ওর ব্যাপারে আমি তোমাকে বলিনি। তাছাড়া আমি নিজেও ওর ব্যাপারে জানি না সবটা। সবটা না জানলেও তুই ওকে ভালোবাসলি কি করে? সবটা বলতে সব কিছুই জানি, শুধু ও কি কাজ করে সেটাই আমি জানি না। তা আকাশ, তুমি কি কাজ করো? এদিকে আকাশ তো ওনাদের বলতে থাকে, অন্যদিকে রফিক চৌধুরী রিয়াজার কথা বলতে থাকে। তখনই রিয়াজ রফিক চৌধুরীকে আকাশের পরিচয় বলে। উনি পরিচয়টা শুনে তো অবাক হয়ে যায়। অন্যদিকে আকাশেরও পরিচয় বলা শেষ হয়ে যায় উনি শোনার পরে। আমার তো বিশ্বাস হচ্ছে না তুমি এরকম কাজ করো। তাহলে কি এখন আমার অফিসে নিয়ে এসে পরিচয় দেব কি? না থাক, লাগবে না। আমার মেয়ে তোমাকে ভালোবাসে আর তোমাকে বিয়ে করতে চায়, এটা আমার জন্য অনেক কিছু। আমি তাড়াতাড়ি তোমাদের বিয়ে দিব। 5 দিন পরে ওদের বিয়ে দেওয়া হলো। বাসে ঘরে ওরা বসে আছে। তখনই তুমি কিন্তু আমার কাছে একজন এজেন্ট হয়েই থাকবে। কিরকম? আমি তোমার তো এখন তোমার স্বামী। তুমি আমার স্বামী, কিন্তু আমার কাছে তুমি একজন ছদ্মবেশী এজেন্ট হিসেবেই থাকবে সব সময়।